আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা ক্লাসে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল নিয়ে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা অলরেডি দেখলাম যে দ্রাব্যতা গুণফলটা কিভাবে আসে। উভয়মুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে ওইটা থেকে সাম্যাঙ্ক থেকে দ্রাব্যতা গুণফলের আইডিয়াটা কিভাবে আসলো, স্বল্প দ্রবণীয় লবণের জন্য কিভাবে দ্রাব্যতা গুণফল আসে এবং এটা কি প্রকাশ করে সেই জিনিসটা আমরা দেখছি। তারপরে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে যে সম্পর্ক, কিভাবে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে ইকুয়েশন লেখা যায় সেটা আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে মূলত আমরা হচ্ছে এর পরের অংশটা দেখব। আজকের ক্লাসে মেইনলি থাকবে হচ্ছে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, এবং ওইটা থেকে আমরা কিভাবে একটা লবণ অদক্ষিপ্ত হবে নাকি হবে না সেইটা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা দেখব। তো আজকের ক্লাসে আমাদের মেইনলি থাকবে হচ্ছে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের পরস্পরের মান আমরা যখন তুলনা করব ওইটা দেখে আমরা কিভাবে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, বা অদক্ষেপ যদি পড়ে তাহলে কি পরিমাণ অদক্ষেপ পড়বে। এর সাথেও আজকে আমরা দেখবো হচ্ছে সময়ায়ন প্রভাবটা দেখবো। ঠিক আছে, সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা, কোনো একটা লবণের দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসগুলো আজকে ক্লাসের মধ্যে দেখবো। আজকের ক্লাসটা মেইনলি ম্যাথমেটিক্স বেসড থাকবে। আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ দেখবো। তো আজকের ক্লাসটা আমরা দেরি না শুরু করে ফেলি। তো আমাদের টপিক হচ্ছে এটা। প্রথমে হচ্ছে আমরা আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল নিয়ে হালকা একটু রিফ্রেশার দেখব। তারপরে হচ্ছে এই আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল দিয়ে কিভাবে আমরা অদক্ষেপের ম্যাথগুলো করতে পারি সেটা দেখব। এরপরে হচ্ছে সময়ায়ন প্রভাবটা দেখব। ঠিক আছে, সময়ায়ন প্রভাবের বেসিকটা দেখব। বেসিকটা দেখার পরে আমরা হচ্ছে ম্যাথটা করবো আর কি। তো আমরা প্রথমে দেখব আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। তো আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল শুরু করার আগে আমাদের একটু একটা উভয়মুখী বিক্রিয়া দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, মনে করো এই হচ্ছে আমার উভয়মুখী বিক্রিয়া, একেবারে সিম্পল একটা উভয়মুখী বিক্রিয়া লিখলাম। ওকে, উভয়মুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই একটা উভয়মুখী বিক্রিয়া এ হচ্ছে আমার উভয়মুখী বিক্রিয়া। এখানে আমি রাখলাম হচ্ছে বিক্রিয়ার হার। মুখী বিক্রিয়ার হার প্রথমে একেবারে জিরো থাকে, কারণ প্রথমে উৎপাদের পরিমাণ জিরো। উৎপাদের পরিমাণ প্রথমে জিরো থাকার কারণে পশ্চাৎ বিক্রিয়া হারও জিরো হয়, কিন্তু সময়ের সাথে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইতে থাকে। তো বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, উৎপাদগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়কে কনভার্ট হইতে পারে। তো এই কারণে পশ্চাৎ বিক্রিয়া হার প্রথমে জিরো থাকে, কিন্তু সময়ের সাথে উৎপাদ বৃদ্ধি পাওয়ার সাথে এটার হার পশ্চাৎ বিক্রিয়া হার বৃদ্ধি পাইতে থাকে। একসময় কি হয়, দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যায়, সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়, এবং সমান হয়ে যাওয়ার পরে উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, উৎপাদ এবং বিক্রিয়কের পরিবর্তন হওয়াটা বন্ধ হয়ে যায়। এই সাম্যাবস্থায় আসার পরে আপাত দৃষ্টিতে বিক্রিয়াটা শেষ। ঠিক আছে, এই সাম্যাবস্থাতে আসার পরে আপাত দৃষ্টিতে বিক্রিয়াটা শেষ। তো এটা হচ্ছে সাম্যাবস্থা। তো সাম্যাবস্থার মধ্যে আপাত দৃষ্টিতে বিক্রিয়াটা সামনের দিকেও আগায় না, পেছনের দিকেও আগায় না। দুইটাই যেহেতু সমান হারে হচ্ছে, সেহেতু উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভর বা ঘনমাত্রার পরিমাণটা তোমার অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অপরিবর্তিত থাকে। তার মানে সাম্যাবস্থায় যাওয়ার পরে বিক্রিয়কের পরিমাণ আর কমবে না, উৎপাদের পরিমাণ আর বাড়বে না। তার মানে উভয়মুখী বিক্রিয়ায় কখনোই তোমার বিক্রিয়ক কমপ্লিটলি উৎপাদে পরিণত হইতে পারে না। ঠিক আছে, দেখো বিক্রিয়কের পরিমাণ প্রথমে ছিল, আস্তে আস্তে কমতে 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 জিরোতে আসার আগেই সাম্যাবস্থা চলে আসবে। সাম্যাবস্থাতে আসার পরে তোমার
বিক্রিয়কের পরিমাণ আর কমবে না, আর উৎপাদের পরিমাণও দেখো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সাম্য অবস্থায় যাওয়ার পরে আর বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাবে। তো এইখানে এই দুইটা বিক্রিয়ার হার, যে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারগুলা মূলত তোমার নির্ভর করে হচ্ছে তাদের রেসপেক্টিভ বিক্রিয়কের উপরে। মানে সম্মুখ বিক্রিয়াটা হার নির্ভর করবে বিক্রিয়কের উপরে, ঠিক আছে, আর পশ্চাৎ বিক্রিয়া হার নির্ভর করবে উৎপাদের উপরে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা একটা ভরক্রিয়ার সূত্র ব্যবহার করে একটা ধ্রুবক আনি, সেটা হচ্ছে সাম্যাঙ্ক, ঠিক আছে। সাম্যাঙ্ক এখানে আমরা কেসি দিয়ে যদি লিখি, তাহলে সাম্যাঙ্ক কেসি মানে কি? কেসি মানে হচ্ছে এই যে এখানের মধ্যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, কেসি, এটা হচ্ছে সাম্যাঙ্ক, ঠিক আছে। সাম্যাবস্থায় যাওয়ার পরে এই একটা রেশিও আমরা পেয়ে যাই, এটা একটা ধ্রুবক মান, ঠিক আছে। তো এই সাম্যাঙ্ক থেকে আমরা মূলত বুঝি যে যখন সাম্যাবস্থায় পৌঁছাইলো বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা কেমন। তো দেখো এখানে যদি উৎপাদের পরিমাণটা বেশি হয়, দেখো বি এর পরিমাণটা যদি বেশি হয় সাম্যাবস্থায়, আবার বলি, সাম্যাবস্থায় যদি উৎপাদের পরিমাণটা বেশি হয় তাহলে সাম্যাঙ্কের মানটা কি হবে? গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে। যখন উৎপাদের পরিমাণ বেশি, যখন উৎপাদের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ বিক্রিয়কের থেকে বেশি। আবার সাম্যাঙ্কের মান যদি লেস দেন 1 হয় তাহলে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বিক্রিয়কের থেকে কম হয়, উৎপাদের পরিমাণ বিক্রিয়কের থেকে কম হয়। আমি যদি একটা সাম্য ধ্রুবক নেই, মনে করো হচ্ছে একটা কেসি আমি লিখলাম যে কথার কথা 10⁵, একটা কেসির ভ্যালু পাইলাম 10⁵, এটা অনেক বড় একটা মান, ঠিক আছে। এটা একটা অনেক বড় একটা মান। সাম্যাবস্থায় উৎপাদ আর বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাত হচ্ছে 10⁵, মানে হচ্ছে 1,00,000-এর মতন। তার মানে এইখানের মধ্যে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা প্রায় 1,00,000 গুণ। তার মানে এখান থেকে আমরা এই সাম্যাঙ্কগুলা দ্বারা কি বুঝতে পারি? সাম্যাঙ্কগুলা দ্বারা বুঝতে পারি যে এইখানের মধ্যে উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের থেকে অনেক বেশি। তো বিক্রিয়া উৎপাদ এর পরিমাণ যদি বিক্রিয়কের থেকে অনেক বেশি হয় তখন এইরকম বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এইরকম বিক্রিয়াগুলোর জন্য আমরা ধরে নিই এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, কারণ একমুখী বিক্রিয়া কি হয়? সম্পূর্ণ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে যায়, ঠিক আছে। আর এরকম বড় বড় সাম্যাঙ্কের মান যদি থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। এখানে 100% একমুখী বিক্রিয়ার মতন 100% কনভার্ট না হলেও 99% কনভার্ট হয়ে গেছে, 99.99% বিক্রিয়কই উৎপাদে কনভার্ট হয়ে গেছে। তো এদের জন্য আমরা ধরতে পারি যে এরকম বড় সাম্যাঙ্ক থাকা মানে হচ্ছে এই বিক্রিয়াগুলা মূলত একমুখী বিক্রিয়া। আর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট লবণের জন্য, এখন আমরা যদি আসি লবণের জন্য, ঠিক আছে। একটা লবণ যখন দ্রবীভূত হয় এই প্রসেসটাকে যদি আমরা বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করি, মনে করো হচ্ছে সিলভার ক্লোরাইড, একটা লবণ আমি লিখলাম সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত হবে। সিলভার ক্লোরাইড যদি পানির মধ্যে দ্রবীভূত হয়, ঠিক আছে, সিলভার ক্লোরাইড যদি পানির মধ্যে দ্রবীভূত হয় তাহলে এটা কি হবে? একসময় কি হবে? এটা সাম্যাবস্থায় চলে আসবে, ঠিক আছে। সাম্যাবস্থায় আসা মানে কি? সিলভার ক্লোরাইড আর পানিতে দ্রবীভূত হইতে পারবে না। এই যে বিষয়টা হচ্ছে কিসের মতন? এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাওয়া মানে হচ্ছে এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় যাবে, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় যাবে ওইটার মানে হচ্ছে এটা সম্পৃক্ত দ্রবণকে বোঝায়। তো সম্পৃক্ত দ্রবণকে বোঝায়, ঠিক আছে। সাম্যাবস্থায় যাওয়া মানে হচ্ছে এটা মূলত সম্পৃক্ত দ্রবণকে বোঝাচ্ছে। তো এই ধরনের বিক্রিয়ার জন্য কি আসবে? একটা সাম্যাঙ্ক আসবে, ঠিক আছে। এই ধরনের বিক্রিয়ার জন্য কি আসবে? একটা সাম্যাঙ্ক আসবে, ঠিক আছে। তো এই সাম্যাঙ্কটা কিভাবে আমরা লিখি? এই সাম্যাঙ্কটাকে আমরা লিখবো হচ্ছে কেসি ইন্টু সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস সিলভার ক্লোরাইড, ঠিক আছে। এখন এই কেসির ভ্যালুটা আসলে খুবই ছোট, ঠিক আছে। এইখানের মধ্যে এই যে কেসির মানটা আসে, এই কেসির মানটা হচ্ছে 10⁻⁻10 লেভেলের, খুবই ছোট, ঠিক আছে। শূন্যর থেকে অনেক ছোট একটা মান। তো এত ছোট মান হওয়ার কারণে এইখানে মূলত আমরা কি বুঝি? এইখানে এই সাম্যাঙ্কের মান ছোট হওয়ার মানে কি?
এই যে নিচে হরটা আছে এইটার মানটা বড় লবের তুলনায়, মানে বিক্রিয়কের পরিমাণটা অনেক বেশি, সাম্যাবস্থায় উৎপাদের তুলনায় বিক্রিয়কের পরিমাণটা অনেক বেশি। এইটা দ্বারা কি বুঝাচ্ছে? এইটা দ্বারা বুঝাচ্ছে যে বিক্রিয়াটা বেশি দূর সামনে আগায় নেই, খুবই অল্প পরিমাণ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়েছে, এইটা হচ্ছে এখানে বুঝাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে সিলভার ক্লোরাইড এইটার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ই নাই, ঠিক আছে? এইটার খুবই সামান্য পরিমাণ বিক্রিয়ক যেহেতু উৎপাদে পরিণত হয়েছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা একেবারে চেঞ্জ হয় না। তার মানে এই একেবারে স্বল্প দ্রবণীয় লবণের জন্য এই সাম্যাঙ্কের ভ্যালুগুলো খুবই ছোট আসে, আর ছোট আসার কারণে তাদের যে এই যে তোমার নিচে বিক্রিয়ক বা লবণটা আছে, লবণটা একেবারে ম্যাক্সিমাম লবণই অবিয়োজিত অবস্থায় থাকে এবং তাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, ঠিক আছে, অপরিবর্তিত থাকে। তো এই দুইটা কনস্ট্যান্টকে একপাশে নিলে আমরা যে আয়নের গুণফলটা পাই এইটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল বা কেএসপি, ঠিক আছে? এই কেএসপিটা কি? এই সাম্যাঙ্কের সাথে আমাদের লবণের ঘনমাত্রার গুণফল, এইটা হচ্ছে আমাদের কেএসপি। আর কেএসপিটা কোন ধরনের দ্রবণের জন্য? এটা সাম্যাবস্থার জন্য, মানে সম্পৃক্ত দ্রবণের জন্য। তো যখনই আমরা কোনো একটা দ্রবণের কেএসপির কথা বলতেছি, কেএসপি দ্বারা মূলত আমরা দুইটা জিনিস বুঝি। একটা হচ্ছে এটা সম্পৃক্ত দ্রবণে, ওই সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নের ঘনমাত্রার যে গুণফলটা সেটাই হচ্ছে আমার দ্রাব্যতা গুণফল কেএসপি, দ্রাব্যতা গুণফল কেএসপি, ঠিক আছে? দ্রাব্যতা গুণফল কেএসপি। তাহলে এইটা স্পেসিফিক্যালি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য। এখন আমরা একটু আলোচনা করি হচ্ছে কেআইপি নিয়ে, ঠিক আছে? কেআইপি এটা হচ্ছে আয়নিক গুণফল। তো আয়নিক গুণফলটা কি? আয়নিক গুণফল হচ্ছে দ্রাব্যতা গুণফলের মতনই ক্যালকুলেট করা লাগে, তবে কন্ডিশনটা ডিফারেন্ট, ঠিক আছে? দ্রাব্যতা গুণফলের কন্ডিশন ছিল যে এটা সম্পৃক্ত দ্রবণে হওয়া লাগবে, ঠিক আছে? স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের জন্য, ঠিক আছে? কিন্তু আয়নিক গুণফল যেটা, ঠিক আছে, আয়নিক গুণফল যেটা, এই যে এখানের মধ্যে আয়নিক গুণফল যেটা, ওকে, এই আয়নিক গুণফলটা এইখানের মধ্যে তোমার অত একটা পরিবর্তন, সরি আমি এখানে একটু ভুল বলছি, আবার একটু বলি। এই আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হইতে পারে, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণের জন্য হইতে পারে, তোমার অসম্পৃক্ত দ্রবণের জন্য হইতে পারে, বা অন্য কোনো অবস্থার জন্য হইতে পারে। তো আয়নিক গুণফলটার মান যে কোনো মান হইতে পারে, আয়নিক গুণফলের মান যে কোনো মান হইতে পারে। তবে এই আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফলের একই সমীকরণ দ্বারা নির্ণয় করা হয়। তবে এইখানের মধ্যে ডিফারেন্সটা কি? আয়নিক গুণফলের জন্য এটা ফিক্স না। আয়নিক গুণফল অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অধক্ষেপণ, 3 ধরনের কন্ডিশনের জন্য আয়নিক গুণফল হইতে পারে। তবে দ্রাব্যতা গুণফল হয় শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য। তো এইটা আশা করি আমরা বুঝতে পারলাম। তো এইটা যদি বুঝতে পারি, তো এইখানের মধ্যে আমরা এখন একটা যদি উদাহরণ দেখি, মনে করো হচ্ছে আমাদের কাছে একটা লবণ আছে, সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে? ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই যে ফেরিক হাইড্রোক্সাইড, তো এই যে ফেরিক হাইড্রোক্সাইড আমাদের কাছে আছে, ওকে? তো এই ফেরিক হাইড্রোক্সাইড, আচ্ছা এটা এখানে এটা অ্যাকোয়াস দিয়ে দেই, এটা হচ্ছে অ্যাকোয়াস অবস্থায়, এটা অ্যাকোয়াস অবস্থায়। এখন এটার দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন কি হবে? এই ফেরিক আয়ন, এই যে সাম্যাবস্থায় ফেরিক আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তবে হাইড্রোক্সাইড আয়ন 3 বার আছে, তো এই জন্য 3 বার গুণ হয়ে এটা কিউব হয়ে যাবে। তো এটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের সমীকরণ। আয়নিক গুণফলের সমীকরণ কি? একই হবে। আয়নিক গুণফলের সমীকরণটা কি হবে? একই হবে।
তাহলে ডিফারেন্সটা কি? এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দ্রাব্যতা গুণফলটা হচ্ছে স্পেসিফিক্যালি সম্পৃক্ত দ্রবণের জন্য, এটা হচ্ছে দ্রবণটা সম্পৃক্ত হইতে পারে সম্পৃক্ত দ্রবণের জন্য, আর যে কোনো দ্রবণের জন্যই আয়নিক গুণফল। তো আমরা মূলত যেটা করব সামনে সেটা হচ্ছে আমরা মূলত আয়নিক গুণফলটা বের করব যখন কোনো একটা দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে, ঠিক আছে, ওই আয়নগুলার আমরা ঘনমাত্রা দিয়ে আয়নিক গুণফলটা বের করব। এই আয়নিক গুণফলটা দিয়ে আর তখন আমরা যে মানটা পাবো সেটাকে দ্রাব্যতা গুণফলের সাথে তুলনা করব, ঠিক আছে, তুলনা করে বুঝবো যে দ্রবণটা কি অবস্থায় আছে। যদি যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের থেকে ছোট হয় তখন এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের সমান হয়ে যায় তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। আয়নিক গুণফল আমাদের দ্রাব্যতা গুণফল থেকে যদি বেশি হয় তার মানে কি? দেখো তো, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে দ্রবণটা অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে, এর থেকে বেশি আয়ন থাকা সম্ভব না। তো আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়ে যায় তাহলে এই আয়নগুলা কি এক্সট্রা আয়নগুলা কিন্তু দ্রবণে আর থাকতে পারবে না, এই আয়নগুলাকে অবশ্যই অধক্ষিপ্ত হইতে পারবে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে অধক্ষেপণের কন্ডিশন, অধক্ষেপ পড়বে। এই কন্ডিশনটা কিসের কন্ডিশন? অধক্ষেপ পড়বে ওইটা কন্ডিশন, মানে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে আয়নগুলো আছে ওরা মিলে অধক্ষেপ তৈরি করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের সামনের ম্যাথগুলোতে এই অংশটা লাগবে, ঠিক আছে, এই যে আয়নিক গুণফলের অংশটা লাগবে, ঠিক আছে। তো আয়নিক গুণফল আমরা মূলত বের করব কোনো একটা যখন আমাদের কাছে হচ্ছে দ্রবণ দেওয়া থাকবে, ওই দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রা থেকে আমরা আয়নিক গুণফল বের করব। তারপরে ওই আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফলের সাথে তুলনা করে আমরা বুঝবো যে আচ্ছা অধক্ষেপ পড়বে নাকি পড়বে না। যদি কম হয় আয়নিক গুণফলের মান অধক্ষেপ পড়বে না, যদি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, ঠিক আছে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। তো এইখানের মধ্যে দেখো বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, ঠিক আছে। বেরিয়াম সালফেটের অলরেডি আমাকে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, ঠিক আছে। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল আমাকে দেওয়া আছে। এত হলে প্রদত্ত দ্রবণে বেরিয়াম সালফেটের কি অধক্ষেপ পড়বে? তো এই যে দ্রবণটা দেওয়া আছে এখানের মধ্যে বেরিয়াম আয়ন এবং সালফেট আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে। এই ঘনমাত্রা দেখে আমরা এখনই বলতে পারবো না যে এখানে অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, ঠিক আছে। এই ঘনমাত্রা দেখে আমরা বলতে পারবো না, ঘনমাত্রা থেকে আমরা আগে আয়নিক গুণফলটা বের করব, ঠিক আছে। তো আমরা এই ঘনমাত্রাগুলো বের থেকে আয়নিক গুণফল ব্যবহার করব। তো এখানের মধ্যে কি কোন লবণ আছে? বেরিয়াম সালফেট, ঠিক আছে, বেরিয়াম সালফেট। ঠিক আছে, আমাদের কাছে কোন লবণটা আছে? বেরিয়াম সালফেট লবণটা আছে। ওকে, ভালো কথা। তো এই বেরিয়াম সালফেটের জন্য এখন আয়নিক গুণফল যদি আমরা লিখতে চাই, আয়নিক গুণফল, আয়নিক গুণফল যদি লিখতে চাই তাহলে আমাদের কাছে KIP সমান কত হবে? বেরিয়াম আয়নের ঘনমাত্রা আর কি আছে? সালফেট আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আয়নিক গুণফলের ইকুয়েশন। তো এইখানের মধ্যে আমরা মানগুলা বসায় দিব। তো বেরিয়াম আয়নের গুণফল, আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁴, আর সালফেট আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻3, ঠিক আছে। এখানে আমরা একক নিয়ে চিন্তা করব না, এককে এখানে কোনো মিনিং নাই। তো 10⁻⁷, ঠিক আছে। তো আয়নিক গুণফলের মানটা কত আসে? 10⁻⁷। আর আমার দ্রাব্যতা গুণফল কত? 10⁻⁻10। তার মানে আয়নিক গুণফল, এই আয়নিক গুণফল KIP, এই দ্রবণে আয়নিক গুণফলটা অ্যাকচুয়ালি দ্রাব্যতা গুণফলের থেকে বড়, তাই না? আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের থেকে বড়। তো বড় হওয়া মানে কি? অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়ার কন্ডিশন, ঠিক আছে। এটা কি ধরনের কন্ডিশন? অধক্ষেপ পড়ার কন্ডিশন, অধক্ষেপ পড়বে।
ঠিক আছে, এখানে কি হবে, অদক্ষেপ পড়ার কন্ডিশন। ওকে, তো আমাদের যত ম্যাথ আসবে সবগুলা ম্যাথই হচ্ছে এরকম হবে যে একটা দ্রবণ থাকবে, ওই দ্রবণের মধ্যে যে উপস্থিত আয়নগুলা আছে ওই আয়নের ঘনমাত্রা দেখে আমাকে বলতে হবে যে এটার অদক্ষেপ পড়বে নাকি পড়বে না। আমরা ডিরেক্ট ঘনমাত্রা দেখে বলতে পারি না, আমরা ঘনমাত্রা থেকে আগে আয়নিক গুণফলটা বের করব, তারপরে ওইটার মানটা দ্রাব্যতা গুণফলের থেকে বেশি নাকি কম ওইটা কম্পেয়ার করে বলবো যে অদক্ষেপ আমার পড়তে পারে নাকি পড়বে না। ঠিক আছে, তো এটা একটা ইজি ম্যাথ ছিল, কারণ হচ্ছে এখানে অলরেডি আমার যে দুইটা যে লবণটার অদক্ষেপ পড়ার কথা তার দুইটা আয়ন এভাবে সুন্দর করে দেওয়া আছে। এখন এর পরের ম্যাথটা দেখি, তো এখানে বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল হচ্ছে এত, এর পাত্র 1 এবং পাত্র 2 যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ কি পড়বে নাকি। ঠিক আছে, পাত্র 1 এবং পাত্র 2 যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে নাকি। তো এইখানের মধ্যে দেখো 1 নাম্বার পাত্রে আছে পটাশিয়াম ক্লোরাইড, 2 নাম্বার পাত্রে আছে সিলভার নাইট্রেট। সিলভার ক্লোরাইড কোথাও নাই, কিন্তু কোশ্চেনের মধ্যে বলছে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ কি পড়বে নাকি। ঠিক আছে, তো আমাকে সিলভার ক্লোরাইড আমরা কিভাবে পাবো, দেখো সিলভার ক্লোরাইডে সিলভার আয়ন আছে 2 নাম্বার পাত্রে আর ক্লোরাইড আয়ন আছে 1 নাম্বার পাত্রে। তো এই দুইটা পাত্রকে যোগ করার পরে আমরা সিলভার ক্লোরাইড পাবো। এই জন্য প্রশ্নের মধ্যে বলে দিছে যে পাত্র 1 এবং 2 যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে নাকি। তো আমরা যদি যোগ করি, ঠিক আছে, আমরা যদি এখানে এই দুইটা যোগ করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার পাত্র 1 এবং 2 যোগ করলাম, আমরা পাত্র 1 যোগ পাত্র 2। তো পাত্র 1 এবং 2 যোগ করার পরে কি হবে, আমাদের পাত্র 1 এর থেকে আসবে পটাশিয়াম ক্লোরাইড আর পাত্র 2 এর থেকে আসবে হচ্ছে সিলভার নাইট্রেট। তো দুইটা লবণ চলে আসবে, পটাশিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট দুইটা লবণ একই পাত্রে চলে আসবে। আচ্ছা, চলে আসলো, তাদের আয়তন আর ঘনমাত্রার কি পরিবর্তন হবে সেইটা একটু দেখি। ঠিক আছে, আয়তন এখন দেখো, এই 10 ml ছিল 1 নাম্বার পাত্রে আর 100 ml ছিল 2 নাম্বার পাত্রে। এখন এই দুইটা পাত্র যখন যোগ করা হবে আয়তনটা কি হবে, যোগ হয়ে যাবে, 100 আর 10 যোগ করলে 110 ml হয়ে যাবে। তাহলে এইখানের মধ্যে দুইজনের আয়তনই কত হয়ে যাবে, 110 ml হয়ে যাবে। 110 ml এবং 110 ml সিলভার নাইট্রেট। ঠিক আছে, তো দুইজনের আয়তনই কি হয়ে যাবে, আগে ছিল একজনের 10, পটাশিয়াম ক্লোরাইডের আয়তন ছিল 10, এখন 110 হয়ে যাবে, সিলভার নাইট্রেটের 100 ছিল এখন 110 হয়ে যাবে। তাহলে দুইজনের আয়তনই তোমার চেঞ্জ হয়েছে বলতে দুইজনের আয়তনই বৃদ্ধি পেয়ে গেছে, দুইজনের আয়তনই কি হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে, তাই না। আয়তন যদি বৃদ্ধি পায় ঘনমাত্রা অটোমেটিক্যালি কিন্তু কম হয়ে যাবে। তার মানে পাত্র 1 এবং 2 যখন আমি যোগ করে ফেলছি, যোগ করার পরে আয়তন এই যোগ করা পাত্রে আয়তনটা বেড়ে গেছে, আয়তনটা বাড়ার কারণে দুইটা লবণের ঘনমাত্রা এখন কমে যাবে। এখন দুইজনের, তার মানে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা আগে ছিল 0.02, এটা আর এখন 0.02 থাকবে না, 0.02 থেকে কিছু কম হবে। সিলভার নাইট্রেটের ঘনমাত্রা ছিল 0.01, এটা আর 0.01 থাকবে না, এটা কি হবে, কিছু কমে যাবে। এখন কতটুকু কমবে এটা আমরা লঘুকরণ সূত্র দিয়ে বের করি। ঠিক আছে, লঘুকরণ সূত্রটা কি, লঘুকরণ সূত্রটা হচ্ছে এই যে প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল কোন একটা পাত্রের প্রাথমিক অবস্থায় মোলারিটি এবং আয়তনের গুণফল। ঠিক আছে, ইনিশিয়ালি মোলারিটি এবং আয়তনের যে গুণফলটা, এই গুণফলটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো এটা পরে তোমার এস ফাইনাল ইন্টু ভি ফাইনাল। ঠিক আছে, তার মানে গুণফলটা দুইটা দ্রবণের মধ্যে মোলারিটি এবং আয়তনের গুণফলটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, মোলারিটি এবং আয়তনের গুণফলটা কনস্ট্যান্ট থাকে। তার মানে এখানে দেখো, যেহেতু এই দুইটার গুণফলটা কনস্ট্যান্ট, তার মানে যদি ভলিউমটা আগের থেকে বাড়ানো হয়, এই যে ভি ফাইনালটা হচ্ছে বেশি হয়ে যায়,
ঠিক আছে, আমরা হচ্ছে এরকম যোগ করে আয়তনটা বাড়ায় ফেললাম। তো আয়তনটা যদি বৃদ্ধি করি অটোমেটিক কি হয়ে যাবে, এই ঘনমাত্রাটা কমে যাবে। ঠিক আছে, আয়তনটা বৃদ্ধি করলে গুণফলটা সেম রাখার জন্য ঘনমাত্রাটা কমে যাবে। ঠিক আছে, তো ঘনমাত্রা কমে গেলে এখানে এই হ্রাসকৃত ঘনমাত্রার মানটা কত হবে, এস ফাইনাল, এইটার মান কত হবে, এস ইনিশিয়াল ইন্টু ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই এস ফাইনাল। ঠিক আছে, ওকে সরি, এস ফাইনাল না, এটা হচ্ছে ভি ফাইনাল। তার মানে আমরা হচ্ছে এই যে 1 নাম্বার পাত্রের এই যে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা কত হবে, দুইটা দ্রবণ যোগ করার পরে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা কত হবে সেটা আমরা বের করব কিভাবে, এই যে যোগ করার আগে যে আয়তন আর মোলারিটি ছিল, আয়তন আর মোলারিটির গুণফলকে যোগ করার পরের আয়তন দিয়ে ভাগ করব। ঠিক আছে, যোগ করার আগের আয়তন এবং মোলারিটির গুণফলকে 10 × 0.02 কে আমরা 110 দ্বারা ভাগ করলে এই যোগ করার পরে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা পাবো। ঠিক আছে, তো যোগ করার পরে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা পাবো। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এইখানের মধ্যে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা কত হবে, এই যে এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি কি লিখবো, যোগ করার আগে ইনিশিয়ালি আয়তন এবং মোলারিটি গুণফল, তাহলে 10 × 0.02 ডিভাইডেড বাই 110। ঠিক আছে, তারপরে হচ্ছে সিলভার নাইট্রেটের জন্য কত, 100 × 0.01। ঠিক আছে, যোগ করার আগে 100 × 0.01 ছিল, যোগ করার পরে আয়তন কত হয়েছে, 110 হয়েছে। এইটা হবে হচ্ছে এই দুইটা লবণের ঘনমাত্রা, যোগ করার পরে এই দুইটা লবণের ঘনমাত্রা। তো আমরা মান দুইটা বসাই দেই, 10 × 0.02 ডিভাইডেড বাই 110 আসে কত, 1.8 × 10⁻³ আর এইখানে আসে হচ্ছে 100 × 0.01 ডিভাইডেড বাই 110 আসে 9.09 × 10⁻³ ঠিক আছে, তো দুইটার মান এত মোলারিটি আসে। ঠিক আছে, এত মোলারিটি আর এত মোলারিটি, তাহলে এই যোগ করার পরে আমার ঘনমাত্রাটা কত হয়ে যাচ্ছে, ঘনমাত্রাটা হয়ে যাচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হবে হচ্ছে 1.8 × 10⁻³ মোলারিটি। ঠিক আছে, আর সিলভার নাইট্রেটের ঘনমাত্রাটা হচ্ছে 9.09 × 10⁻³ 9.09 × 10⁻³ মোলারিটি। ঠিক আছে, এইটা আসবে আমার যোগ করার পরে। আচ্ছা, এইটা একটু আলাদা করে লিখি। ঠিক আছে, তো যোগ করার পরে আয়তনটা দেখো আগের মতন সেম নেই। তো এইখানের মধ্যে আমরা এখন আমাদের মেইনলি কি বের করা লাগবে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে নাকি। তো সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে নাকি সেইটা বের করার জন্য আমাকে মূলত সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল বের করা লাগবে। আয়নিক গুণফল কার বের করা লাগবে, সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফলের ইকুয়েশন কি হবে, সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এটা আমরা দেখে বলতে পারতেছি সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল কত হবে, সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তো এখান থেকে দেখো সিলভার নাইট্রেটের ঘনমাত্রা যত, সিলভার নাইট্রেটের একটা সিলভার আছে, তার মানে এই সিলভার নাইট্রেট এবং সিলভারের ঘনমাত্রা দুইটা সেম, তার মানে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিলভারের ঘনমাত্রাটা পাই, আর পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরাইডের ঘনমাত্রাটা পাই। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরাইডের ঘনমাত্রাটা পাই। তাহলে এইখান থেকে আমরা সিলভারের ঘনমাত্রা আর ক্লোরাইডের ঘনমাত্রাটা বসায় দেই। সিলভারের ঘনমাত্রা আসে 9.09 × 10⁻³ আর ক্লোরাইডের ঘনমাত্রা আসে হচ্ছে 1.8 × 10⁻³। তো এই দুইটা গুণ করার পরে আমার মানটা কত আসে এটা একটু দেখি। ওকে, তো গুণ করার পরে আমার মান আসে 1.6362 × 10⁻⁵। ঠিক আছে, তো আয়নিক গুণফলের মানটা কত আসলো, আয়নিক গুণফলের মানটা আসছে এত। তো
তো এই মানটা কি আমার দ্রাব্যতা গুণফলের থেকে বেশি? হ্যাঁ, দ্রাব্যতা গুণফলের থেকে অনেক গুণ বড়। তো আমার হচ্ছে আমরা লিখতে পারি এখানের মধ্যে যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হওয়ার কারণে অদক্ষেপ পড়বে। তো সিলভার ক্লোরাইডের দুইটা পাত্র 1 এবং পাত্র যোগ করলে কি অদক্ষেপ পড়বে? হ্যাঁ, অদক্ষেপ পড়বে। ঠিক আছে? তো এখন থেকে আমরা হচ্ছে এইভাবে যখন দুইটা আলাদা আলাদা পাত্রে থাকবে তখন আমরা ডিরেক্টলি এই ঘনমাত্রাটা গুণ করে দিতে পারবো না। ঠিক আছে? ঘনমাত্রাটা এই আগের ম্যাথে এরকম ডিরেক্টলি আমরা গুণ করে দিছিলাম। কিন্তু এখন এই আলাদা আলাদা পাত্রে থাকলে আগে লঘুকরণ সূত্র অনুসারে এই ঘনমাত্রার চেঞ্জটা আমাকে আগে একটু ক্যালকুলেট করতে হবে। ওই মানটা গিয়ে আমরা এখানে বসাবো। ঠিক আছে? তো এইখানের মধ্যে আমরা সিমিলার আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল বলা আছে এত হলে পাত্র 1 এবং পাত্র 3 যোগ করলে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে নাকি? তো এই যে এখানের মধ্যে ফেরিক আয়ন আছে 1 নম্বর পাত্রে, হাইড্রোক্সাইড আয়ন আছে 2 নম্বর পাত্রে। তো দুইটা তো আলাদা আলাদা জায়গায় আছে, তো দুইটাকে একসাথে করতে হবে। তো দুইটাকে একসাথে করার জন্য এই পাত্র 1 এবং পাত্র 2 আমাকে আগে যোগ করতে হবে। পাত্র 1 এবং পাত্র 2 আমাকে যোগ করতে হবে। পাত্র 1 যোগ করলে দেখো, পাত্র 1 এবং পাত্র 2 যোগ করতে হবে। পাত্র 1 যোগ পাত্র 2। ঠিক আছে? তো পাত্র 1 এবং পাত্র 2 যদি আমরা যোগ করি তাহলে আয়তনটা কত হবে? 10 প্লাস 1, তো 11 ml হবে। তাহলে আয়তনটা কত হবে? 11 ml। টোটাল ভলিউমটা কত হবে? 11 ml। ঠিক আছে? টোটাল পাত্রের আয়তনটা হবে 11 ml। ঠিক আছে? এরপরে এইখানের মধ্যে 11 ml, ঠিক আছে, ফেরিক ক্লোরাইড, তারপরে 11 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এখন ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো ঘনমাত্রাটা বের করতে হবে। আর ওই ঘনমাত্রা থেকে আমরা অ্যাকচুয়ালি কি করব? ইয়াটা বের করব আর কি। তো আমরা ডিরেক্টলি এইখানের মধ্যে ফেরিক হাইড্রোক্সাইডের জন্য লিখি আর কি, ফেরিক হাইড্রোক্সাইড সলিড, ফেরিক আয়ন আর 3টা হাইড্রোক্সাইড আয়ন। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে দ্রাব্যতা না সরি আয়নিক গুণফলের, ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফলের ইকুয়েশনটা লিখতে পারি। ফেরিক আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে? ফেরিক আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের মানটা এই ইকুয়েশনের মধ্যে যদি বসাই দিই তাহলে আমার চলে আসবে। তো এইখানের মধ্যে ফেরিক আয়নের ঘনমাত্রাটা ফেরিক ক্লোরাইড থেকে আমরা পাবো। আমরা কার থেকে পাবো? ফেরিক ক্লোরাইড। তো ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রাটা আমরা কিভাবে পাইতে পারি? তো ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রাটা আমরা পাইতে পারি, দেখো, ফেরিক আয়নের ঘনমাত্রাটা কি অ্যাকচুয়ালি ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তাই না? ওকে, তো এইখান থেকে আমরা এইটুকু বুঝলাম। ঠিক আছে? তো ফেরিক আয়নের ঘনমাত্রাটা মূলত হচ্ছে ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা হচ্ছে মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো এইখানের মধ্যে আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব, SV ইন্টু ভি ফাইনাল। ঠিক আছে? তো ফেরিক ক্লোরাইডের আগে কত ছিল? 10 ইন্টু 0.25, তো 10 ইন্টু 0.25, আর ফাইনালি আয়তন কত হয়েছে? 11 হয়েছে। তাহলে 10 ইন্টু 0.25 ইন্টু 11। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য আগে কত ছিল? 1 ইন্টু 0.5, 1 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 11। আচ্ছা, এটা হবে কিউব। ঠিক আছে? তো এইখান থেকে আমরা মানগুলো বসাই দিলাম। তো মান বসানোর পরে আমরা এখন কত আসে এটা একটু দেখি। এখানে 10 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 11 করলে আসে হচ্ছে 5/12 মোলারিটি, 5/22, 5/22 মোলারিটি। আর এখানে আসে হচ্ছে 0.5/11 হচ্ছে 1/22 মোলারিটি। ঠিক আছে? তো যোগ করার পরে এই মোলারিটি গুলো আসে। তো আমরা এখানের মধ্যে লিখলাম 10 ইন্টু, আচ্ছা এখানের মধ্যে তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসে? 10 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 11 ইন্টু 0.5 ডিভাইডেড বাই
0.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 11 আসে হচ্ছে আমাদের 2.13 ইন্টু 10⁻⁻5। এই মানটা কি এই কেআইপির মানটা কি কেএসপির থেকে বড়? হ্যাঁ, কেআইপির মানটা কেএসপির থেকে বড়। কেআইপির মানটা কেএসপির থেকে বড় হলে কি হবে? কেআইপির মান যদি কেএসপির থেকে বড় হয় তার মানে অদক্ষেপ পড়বে। ঠিক আছে? ঠিক আছে, অদক্ষেপ পড়বে। ওকে, ঠিক আছে। তো এইটুকু আমরা মোটামুটি দেখলাম। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা কি বলছে? জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল বলা আছে। তো পাত্র 1 এবং 2 যোগ করার পরে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ কি পড়বে নাকি? ঠিক আছে, তো আমরা পাত্র 1 এবং 2 যোগ করলে আমাদের যে পাত্রটা আসবে, ঠিক আছে, এই যে পাত্রটা আসবে, ওকে, তো পাত্র 1 যোগ পাত্র 2, তো পাত্র 1 এবং 2 যোগ করলে আয়তনটা কত হবে? 10 প্লাস 90, 100 ml হবে। ঠিক আছে, তো 100 ml জিঙ্ক সালফেট আর 100 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, 100 ml জিঙ্ক সালফেট, 100 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এদের এই ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে, অসুবিধা নাই। তো আমরা এখন জিঙ্ক হাইড্রোক্সাইডের জন্য যেহেতু বের করতে হবে, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড এর রিঅ্যাকশনটা কি? দ্রবীভূত হওয়ার সময় রিঅ্যাকশনটা হচ্ছে 1 মোল জিঙ্ক হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে জিঙ্ক আয়ন একটা তৈরি করবে আর 2 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। ঠিক আছে, 1 মোল জিঙ্ক আয়ন আর 2 মোল হাইড্রোক্সাইড আয়ন। তো এইখানের মধ্যে আমাদের কেআইপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, জিঙ্ক হাইড্রোক্সাইড কত আসবে? জিঙ্ক আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, জিঙ্ক আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা আমরা মূলত কার থেকে পাবো? দেখো, জিঙ্ক সালফেটের থেকে পাবো। ঠিক আছে, তো জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা মূলত হচ্ছে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা পাবো হচ্ছে মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রার উপরে স্কয়ার। ঠিক আছে, আগে ছিল আগের মতনই অনেকটা। ঠিক আছে, তো এখন এই জিঙ্ক সালফেটের ঘনমাত্রাটা আমরা কিভাবে বের করব? এই যে দুইটা পাত্র যোগ করার পরে আগে ছিল 10 ইন্টু 10⁻⁻4, আগে আয়তন ছিল 10 আর মোলারিটি ছিল 10⁻⁻4। এখন এটাকে ভাগ করব টোটাল আয়তন দ্বারা, 100 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এইটা হচ্ছে জিঙ্ক সালফেটের জন্য। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য হচ্ছে কত? আগে ছিল 90 আর 10⁻⁻6, 90 ইন্টু 10⁻⁻6 এবং পরে যোগ করার পরে আয়তন কত হয়েছে? 100। তাহলে 100 আর এটাকে স্কোয়ার করে দিব। তাহলে এখন আমার মানটা কত আসে সেটা একটু দেখি। এইখানের থেকে মান আসবে হচ্ছে 10 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 100 ইন্টু এইখানের মধ্যে 90 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তাহলে কত আসে? 8.1 ইন্টু 10⁻⁻18 এত আসে। আচ্ছা, কেএসপির মানটা কত দেখো তো? কেএসপির মানটা হচ্ছে 10⁻17, কেএসপির মানটা হচ্ছে 10⁻17 আর কেআইপির মানটা হচ্ছে 10⁻18। তার মানে এই ক্ষেত্রে কেআইপির মানটা ছোট, কেআইপি ইজ লেস দেন কেএসপি। কেআইপি যদি কেএসপি থেকে ছোট হয় তার মানে কি? অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, এখানে কি হবে না? অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, অদক্ষেপ পড়বে না। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে আমরা মূলত দুইটা দ্রবণ যোগ করার পরে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না সেই ডিসিশনটাতে আসতে পারি। তো এরপরে আমরা হচ্ছে যদি দেখি, এরপরে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, পাত্র 1 এবং 2 যোগ করলে সিলভার ক্লোরাইডের কত গ্রাম অদক্ষেপ পড়বে। তার মানে এখানে বলেই দিছে যে অদক্ষেপ পড়বে।
কত গ্রাম পড়বে সেইটা এখন বের করতে হবে। অদক্ষেপ পড়বে নাকি পড়বে না সেইটা আমরা এখানে দেখছি যে হ্যাঁ অদক্ষেপটা পড়বে, অদক্ষেপ কেআইপির মানটা কেএসপির থেকে বড়, তো এই কারণে অদক্ষেপটা পড়বে। তো এখন আমাদের যেটা বের করতে হবে কি পরিমাণ অদক্ষেপ পড়বে, ঠিক আছে, কি পরিমাণ অদক্ষেপ পড়বে এখানে। তো আমাদের যে রিঅ্যাকশনটা আছে এই যে কেএসপি, এই যে সিলভার ক্লোরাইড সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে আমার দেওয়া আছে, ঠিক আছে। তো এখন প্রাথমিক অবস্থায় সিলভার এবং ক্লোরাইডের কিছু পরিমাণ আছে, ঠিক আছে। সিলভার এবং ক্লোরাইড এই পাত্র 1 এবং 2 যোগ করার পরে, ঠিক আছে, পাত্র 1 এবং 2 যোগ করার পরে, পাত্র 1 এবং 2 যোগ করার পরে, পাত্র 1 যোগ পাত্র 2, এই দুইটা পাত্র আমরা যোগ করলাম। তো যোগ করার পরে আয়তন কত হবে? 10 প্লাস 100 110 হবে, ঠিক আছে। আয়তনটা হবে হচ্ছে 110 ml, ঠিক আছে। আর পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত হবে? পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা হবে হচ্ছে আমরা দেখছিলাম এইখানের মধ্যে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা হবে হচ্ছে, এইখানের মধ্যে পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা আমরা বের করে ফেলি তাড়াতাড়ি করে। 10 ইন্টু 0.02, 10 ইন্টু 0.02, ঠিক আছে। প্রাথমিক অবস্থা আয়তন আর মোলারিটি গুণ করলাম, ডিভাইডেড বাই 110। সিলভার নাইট্রেটের জন্য 100 ইন্টু 0.01, 100 ইন্টু 0.01, 100 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 110, ঠিক আছে। তো এখন আমাদের মানটা কত আসে? মানটা আসে হচ্ছে 10 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 110। তো এখান থেকে আসে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এইটা আসে হচ্ছে 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি, ঠিক আছে। তো এইখানে আমরা লিখে ফেলি পটাশিয়াম ক্লোরাইড 110 ml, আর পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটির পটাশিয়াম ক্লোরাইড থাকবে। আর 110 ml 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি সিলভার নাইট্রেট থাকবে, ঠিক আছে, সিলভার নাইট্রেট থাকবে। ওকে, পটাশিয়াম ক্লোরাইড হবে এটা আর সিলভার নাইট্রেট হবে এটা। ওকে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমাদের হচ্ছে এখন এই পাত্র 1 আর 2 যোগ করলাম, যোগ করার পরে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এইটা, সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এইটা, ঠিক আছে। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এইটা আর সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে, তো এইখান থেকে সিলভার নাইট্রেট থেকে আমরা সিলভার আয়নের ঘনমাত্রা কত পাই? 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি। আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা কত পাই পটাশিয়াম ক্লোরাইড থেকে? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, মানে 1 আর 2 যোগ করলাম, এরা কোনো রকমে মনে করো এখনো বিক্রিয়া করে নাই, সিলভার আর ক্লোরাইড আলাদা আলাদা আছে। আর সিলভার ক্লোরাইড সলিড মানে এটা অদক্ষেপ আর কি, এই অদক্ষেপের পরিমাণ হচ্ছে 0, ঠিক আছে, 0। তো এখন কি হবে? এখন হচ্ছে রিঅ্যাকশনটা আমরা দেখছি যে এই দুইটার গুণফল কেএসপির থেকে বেশি, এই দুইটা আয়নের গুণফল কি কেএসপির থেকে বেশি হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা আয়নের গুণফল কেএসপি থেকে বেশি হইতে পারবে না, ঠিক আছে। আমরা যেটা দেখলাম কেআইপি ক্যালকুলেট করে দেখছি কেআইপির মানটা কেএসপি থেকে বেশি, কিন্তু দ্রবণের মধ্যে এই কাহিনী হইতে পারবে না। দ্রবণের মধ্যে অবশ্যই কেআইপির মানটা কেএসপির সমান হইতে হবে। তো কেআইপির মানটা যদি কেএসপির সমান হইতে হয় তাহলে কি করতে হবে? সিলভার আর ক্লোরাইড মিলে আবার সিলভার ক্লোরাইড তৈরি করবে, যাতে ঘনমাত্রাটা কমে গিয়ে, ঠিক আছে, ঘনমাত্রাটা কমে গিয়ে এই সিলভার আর ক্লোরাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড তৈরি করবে, যাতে এদের পরিমাণ কমে গিয়ে আবার কেআইপির মানটা কেএসপির সমান হইতে পারে, ঠিক আছে। তো এখন বিক্রিয়াটা কি হবে? এই সিলভার থেকে 1 মোল সিলভার আর 1 এক্স মোল সিলভার আর এক্স মোল
হচ্ছে ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে কি করবে, সিলভার ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, সিলভার ক্লোরাইড তৈরি করবে। কেন এই কাহিনী হবে দেখো তো, সিলভার আর ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইডটা কেন তৈরি করতেছে, যাতে কেআইপিটা এখন বেশি না, তো তাদের ঘনমাত্রাটা কমে যাতে কেআইপিটা কেএসপির সমান হইতে পারে। তো এখন সাম্যাবস্থায় বা সম্পৃক্ত দ্রবণে, তো এই এই বিয়োগ হওয়ার পরে তারপরে সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত বা সাম্যাবস্থায় সম্পৃক্ত দ্রবণে, এই সম্পৃক্ত দ্রবণে তোমার হচ্ছে সিলভার ক্লোরাইডের পরিমাণ হবে এক্স মোলারিটি, সিলভারের পরিমাণ হবে 9.09 ইন্টু 10⁻³ মাইনাস এক্স মোলারিটি, 1.8 ইন্টু 10⁻³ মাইনাস এক্স মোলারিটি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সাম্যাবস্থায় বা সম্পৃক্ত দ্রবণে আসার জন্য এদের পরিমাণ। ঠিক আছে, তাহলে কি হইলো দেখো, পাত্র 1 আর 2 আমি যোগ করলাম, তো যোগ করার পরে বুঝলাম যে এইখানে যে সিলভার আর ক্লোরাইডের ঘনমাত্রাটা আছে, ওই ঘনমাত্রা দুইটা থেকে আমরা যে আয়নিক গুণফলটা পাইলাম, ওই আয়নিক গুণফলটা কেএসপি থেকে বড় পাইছি। ঠিক আছে, কিন্তু আয়নিক গুণফল তোমার সাধারণত কেএসপি থেকে বড় হইতে পারবে না, তো না হইতে পারলে অ্যাকচুয়ালি এখন কি হবে, আয়নিক গুণফলটা কমতে হবে। তো কমা মানে কি, সিলভার আর ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, সিলভারের থেকে এক্স চলে যাবে, ক্লোরাইডের থেকে এক্স চলে যাবে, সিলভার ক্লোরাইড এক্স চলে আসবে। ঠিক আছে, ওই যে 1:1 অনুপাতে বিক্রিয়া করবে আর কি। ওকে, বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারতেছি 1:1 অনুপাতে বিক্রিয়া করবে। তো সিলভারের পরিমাণ কমে গেল, ক্লোরাইডের পরিমাণ কমে গেল, কমে যাওয়ার পরে তারপরে কিছু পরিমাণ এক্স তৈরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অদক্ষেপ, এইটা হচ্ছে কি আমাদের অদক্ষেপ, অদক্ষেপের মোলারিটি। এইটা হচ্ছে আমাদের অদক্ষেপ। তার মানে অদক্ষেপের মোলারিটি বা পরিমাণ বা গ্রাম বের করতে হলে আমাকে এক্স এর মানটা আগে বের করতে হবে। ঠিক আছে, এক্স এর মানটা বের করতে হবে। তো এখন দেখো এই সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে যে দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল যেটাই আমরা ক্যালকুলেট করি না কেন, ওইটা আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের সমান হবে। তো সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন, এদের ঘনমাত্রার গুণফলটা এই দুইটা পরিমাণের গুণফল কত হবে, কেএসপির সমান হবে। তাহলে সিলভার আয়নের গুণফল কত, সিলভার আয়নের গুণফল হচ্ছে 9.09 ইন্টু 10⁻³ ক্লোরাইড আয়নের গুণফল হচ্ছে 1.8 ইন্টু 10⁻³ মাইনাস এক্স। ঠিক আছে, তো সরি, তো এখানের মধ্যে আমি একটা এক্স দিতে ভুলে গেছি। ওকে, তো সিলভার আয়নের পরিমাণ হচ্ছে এটা, ক্লোরাইড আয়নের পরিমাণ হচ্ছে এটা। সিলভার আয়নের পরিমাণ এত, ক্লোরাইড আয়নের পরিমাণ এত। ঠিক আছে, তো সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের পরিমাণ দেখো, এই যে আগে ছিল এত, এই অবস্থায় অদক্ষেপ পড়ার পরে তাদের ঘনমাত্রা হবে এত। ঠিক আছে, অদক্ষেপের আগে হচ্ছে এত ছিল, অদক্ষেপের পরে হচ্ছে এত হয়েছে। এত হওয়ার পরে তাদের গুণফলটা অবশ্যই অবশ্যই কেএসপির সমান হবে। তো কেএসপির মানটা কত, 1.5 ইন্টু 10⁻⁻10। তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, এইখান থেকে দেখো এক্স এর মানটা আমরা পাবো। এইখান থেকে এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্স এর মানটা পাবো, আর এক্স এর মানটা পাইলেই মূলত হচ্ছে আমাদের সমাধানটা চলে আসবে। ঠিক আছে, আমাদের হচ্ছে সিলভার ক্লোরাইডের পরিমাণটা পাবো। তো এক্স এর মানের জন্য তোমরা যদি এটা সমাধান করো, এইখানের মধ্যে যে জিনিসটা হবে আর কি, এইখানের মধ্যে তোমাদের সমাধানটা অলমোস্ট এই দুইটা ভ্যালু আসবে, 1.7999 সামথিং ইন্টু 10⁻³ মোলারিটি, এইটা আসবে একটা মান, আর একটা আসবে 9.0900001 ইন্টু 10⁻³ মোলারিটি, এই টাইপের মান আসবে আর কি। মানে অলমোস্ট এই দুইটা ভ্যালুর সমান সমান মান আসবে। ঠিক আছে, একটার মান হালকা ছোট হবে, একটার মান হালকা বড় হবে। ওকে, একটার মান হালকা ছোট হবে, একটার মান হালকা বড় হবে। ঠিক আছে, তো এই দুইটা মান আসবে। এখন এই দুইটা মান আমি লাভ দিয়ে বলি নাই, এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এইখানের মধ্যে এই যে মানটা বাম পাশে কেএসপি দেওয়া আছে, এটা কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি।
এই ডান পাশের মানগুলোর তুলনায় ডান পাশের মানগুলো 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 এই তুলনায় এই যে আমার কেএসপির মানটা এটা অলমোস্ট জিরোর কাছাকাছি। তো অলমোস্ট যদি জিরোর কাছাকাছি হয় এইটা জিরো ধরে এক্স এর জন্য সমাধান করলে কিন্তু আমাদের এই দুইটা ভ্যালুই আসবে। এইটা জিরো ধরে তুমি যদি সমাধান করো এই মানটা আসবে না, অ্যাকচুয়ালি তোমার আসবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার, যদি জিরো ধরে করো তাহলে 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি, মানে এই দুইটা মানই আসবে যদি এইটা জিরো ধরে করো। এটা জিরো ধরে করা যাবে কারণ এই মানটা অ্যাকচুয়ালি খুবই কম, খুবই ছোট একটা মান, ঠিক আছে। তো এই জন্য তোমাদের দেখবা যে এইখানের মধ্যে আমরা যে দ্রাব্যতা গুণফলের ম্যাথগুলো করতেছি এরকম অনেক অ্যাজাম্পশন চলে আসবে যে এখানের মধ্যে দেখো তুমি কষ্ট করে এটা সমাধান করতে পারো, কিন্তু তুমি যদি ধরে নাও যে এই মানটা হচ্ছে আসলে খুবই ছোট একটা মান, জিরোর কাছাকাছি ধরে নাও, আর তোমার হচ্ছে এই দুইটা সমাধান আসবে। এখন দুইটা সমাধান তো আর হইতে পারে না, এক্স এর মান একটা হইতে হবে। এখন কোনটা হবে? এক্স এর মান একটা হবে, কোনটা হবে? ঠিক আছে, এক্স এর মান একটা হলে কোনটা হবে? দেখো এইখানের মধ্যে আমি এই আসল সমাধানটা এই কারণে উপরে লিখছি, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষার সময় দুইটা সমাধান বের করা লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম আর কি। তুমি যদি এইটা রেখে করো তাহলে এরকম একটা মান আসবে, এইটা ছাড়া করো এরকম একটা মান আসবে, ঠিক আছে। এইটা ছাড়া বলতে এটাকে জিরো ধরে করলে এরকম একটা মান আসবে। তবে এইটাকে রেখে করলে একটা ইনসাইট পাওয়া যায়। দেখো এইখানের মধ্যে এক্স এর মানটা আসে কত, এই যে এখানে দেখো 1.7999, আর এখানে আসে হচ্ছে 9.0999। মানে কি? মানে হচ্ছে এই এক্স এর মানটা যদি 9.09001 হয় এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, কারণ এই মানটা বড় না, এই মানটা বড়, এটা নেগেটিভ হবে। আবার এই ভ্যালুটাও নেগেটিভ হবে, দুইটা মানই নেগেটিভ হবে। এটা যদিও অলমোস্ট জিরোর কাছাকাছি হবে, তবে সামান্য 0.00001 এই টাইপের খুবই ছোট একটা নেগেটিভ ভ্যালু হবে, কিন্তু দুইটাই নেগেটিভ। এটা কিন্তু ইম্পসিবল কেস, এটা কিন্তু ইম্পসিবল কেস। কেন ইম্পসিবল কেস? কারণ হচ্ছে দেখো যতটুকু তোমার সিলভার আছে এর থেকে বেশি তো সিলভার খরচ হইতেই পারবে না, যতটুকু তোমার ক্লোরাইড আছে এর থেকে বেশি ক্লোরাইড তোমার খরচ হইতে পারবে না। মানে দেখো এইখানের মধ্যে ক্লোরাইডটা হচ্ছে আমাদের এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা কম, তার মানে এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। ক্লোরাইড আয়নটা কি আমার লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক মানে কি? ক্লোরাইড আয়নটা এক সময় গিয়ে শেষ হয়ে যাবে, সিলভারের আগে ক্লোরাইড আয়নটা অলমোস্ট শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে গেলে বিক্রিয়াটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লোরাইড আয়নের পরিমাণটা কত? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। তো এই পরিমাণ চলে যাওয়ার পরেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তার মানে অ্যান্সারটা আসলে এইটা হবে না, এইটা হবে না, ঠিক আছে। কারণ এইটা যদি হয় তার মানে কি ক্লোরাইড আয়ন যতটুকু আছে এর থেকে বেশি প্রয়োজন হবে। তো এইটা ম্যাথমেটিক্যালি অ্যান্সার, কিন্তু ফিজিক্যালি এটা পসিবল না, এই জন্য এইটা আমাদের অ্যান্সার হবে না। আর পরীক্ষার সময় তোমরা যখন ম্যাথটা করবা তখন এইটাকে অলমোস্ট জিরো ধরে, ঠিক আছে, অলমোস্ট জিরো ধরে তুমি ম্যাথটা করতে পারো এবং তোমার যে অ্যান্সারটা আসবে ওইটা ভ্যালিড, ঠিক আছে। ওই 1.799 একটা ভ্যালু আসবে, ওইটা ভ্যালিড। তো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি, ঠিক আছে, এইটাই অ্যান্সার আর কি। ওকে, তো আমরা হচ্ছে এইটা ডিরেক্ট এখান থেকে আমরা যদি দেখি আমাদের যেটা বোঝা উচিত সেটা হচ্ছে সিলভার আর ক্লোরাইড আয়নের যে মোলারিটিটা আছে, ঠিক আছে, এই মোলারিটিটা যদি কম্পারেটিভলি অনেক বড় একটা মান হয় সম্পূর্ণটাই অ্যাকচুয়ালি সিলভার ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে, সিলভার এবং ক্লোরাইড সম্পূর্ণটাই সিলভার ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। তবে যেটা লিমিটিং বিক্রিয়ক ওই অনুসারে কনভার্ট হবে। দেখো এইখানের মধ্যে সিলভার ক্লোরাইড আয়ন পুরোপুরি অলমোস্ট একেবারে 100%-এর খুবই কাছাকাছি জায়গায় গিয়ে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে সিলভার কিছু বাকি থাকবে, কারণ সিলভার বাকি থাকার কারণ হচ্ছে সিলভারটা এখানে অতিরিক্ত আছে, ঠিক আছে, অতিরিক্ত আছে। তো এই কারণে তোমরা যখন ম্যাথটা করবা এখানের মধ্যে যখন অদক্ষেপের বিষয়টা চলে আসবে অলওয়েজ খেয়াল রাখবা স্বল্প দ্রবণীয় লবণের আয়ন কমপ্লিটলি আবার হচ্ছে এই আয়নগুলা কমপ্লিটলি আবার লবণে কনভার্ট হয়ে যায়। স্বল্প দ্রবণীয় লবণের জন্য আয়নগুলা কমপ্লিটলি আবার লবণে কনভার্ট হয়ে যায়, তার মানে আয়নগুলার যে ঘনমাত্রাটা আছে ওই ঘনমাত্রাটাই মূলত কমপ্লিটলি সিলভার ক্লোরাইড হয়ে যাবে। আশা করি বুঝা গেছে। তো
এইখানের মধ্যে তো আয়নের ঘনমাত্রা দুইটা যদি সেম হইতো তাহলে যে কোনো একটা নিলে হতো, কিন্তু আয়নের ঘনমাত্রা যেটার কম ওই অনুসারে তোমার সিলভার ক্লোরাইড তৈরি হবে, কারণ ওইটা লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক অনুসারে মূলত উৎপাদটা তৈরি হয়। দুইটা যদি বিক্রিয়ক থাকে, দুইটা বিক্রিয়কের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক ওই অনুসারে আমার উৎপাদটা তৈরি হয়। তো 100% বিক্রিয়কই তোমার উৎপাদে পরিণত হয়ে যায়, অলমোস্ট 100%, একেবারে 99.999% তোমার তোমার হচ্ছে আয়ন লবণে কনভার্ট হয়ে যাবে। তো এইখান থেকে আমরা তার মানে ম্যাথটা অ্যাকচুয়ালি আসলে আরো ইজি। ঠিক আছে, তো তুমি যখন হচ্ছে শিওর হয়ে যাবা যে এটার অদক্ষেপ পড়বে, তো তখন দেখবা যে কোন আয়নটার ঘনমাত্রা কম, এই সিলভারের ঘনমাত্রা কম না ক্লোরাইডের ঘনমাত্রা কম। যেটার ঘনমাত্রা কম ওইটাই হচ্ছে আমার মূলত এই সিলভার নাইট্রেট বা তোমার সিলভার ক্লোরাইড বা অদক্ষেপের মোলারিটি। ঠিক আছে, যেটা যদি অদক্ষেপ পরে তুমি শিওর হয়ে যাও, তাহলে যেই আয়নের ঘনমাত্রাটা কম সেটা লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে এবং কমপ্লিটলি অদক্ষিপ্ত হবে। ঠিক আছে, আশা করি স্বল্প দ্রবণীয় লবণের জন্য আয়নটা অলমোস্ট ঠিক আছে 100%-এর খুবই কাছাকাছি তোমার হচ্ছে অলমোস্ট 100% তোমার অদক্ষিপ্ত হয়। ওকে, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তো এইটা হচ্ছে আমার সিলভার ক্লোরাইডের মোলারিটি। ঠিক আছে, সিলভার ক্লোরাইডের মোলারিটি হচ্ছে এটা। তো সিলভার ক্লোরাইডের মোলারিটি থেকে, কোনো কিছু মোলারিটির থেকে আমি এখন কি বের করতে যাব, ভর বের করতে চাবো। ঠিক আছে, আমাকে ভর বের করতে হবে। তো ভর যদি বের করতে হয় সিলভার ক্লোরাইড কত গ্রাম অদক্ষিপ্ত হবে, এই গ্রাম যদি আমাকে বের করতে হয়, তোমাদের আশা করি ফর্মুলা মনে আছে, আমাদের মোলারিটি ইনটু আয়তন ইনটু মোলার ভর ডিভাইডেড বাই 1000, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। SVM ডিভাইডেড বাই 1000, এইটা ইউজ করলে আমরা গ্রামটা পাবো। তাহলে মোলারিটি কত আসছে, মোলারিটি আসছে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটা হচ্ছে আমার সিলভার ক্লোরাইডের, আচ্ছা আমি লিখি সিলভার ক্লোরাইডের অদক্ষেপের ঠিক আছে, সিলভার ক্লোরাইড অদক্ষেপের ভর হচ্ছে S ইন্টু 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আয়তন, আয়তনটা কত, আয়তনটা হচ্ছে এখানের মধ্যে এই যোগ করার পর আয়তনটা কত হয় 110, তাহলে 110। আর মোলার ভর, সিলভার ক্লোরাইডের মোলার ভর কত, সিলভারের জন্য 108 আর ক্লোরিনের জন্য 35.5 ডিভাইডেড বাই 1000, এত গ্রাম আসবে। ঠিক আছে, তো মোলারিটি থেকে আমরা গ্রামটা বের করে ফেলতে পারতেছি। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 110 হচ্ছে আয়তন ইন্টু 10835.5 ডিভাইডেড বাই 1000, তো আসে কত 0.0284, 0.028413 গ্রাম। ঠিক আছে, এইটা আসবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার অদক্ষেপের পরিমাণটা কত আসবে, অদক্ষেপের পরিমাণটা আসবে 0.028413 গ্রাম, এইটা আসবে আমার অ্যান্সার। তো এইখানের মধ্যে তাহলে দেখো অদক্ষেপ বের করার ম্যাথটা কিন্তু ইজি। ঠিক আছে, অদক্ষেপ বের করার ম্যাথটা ইজি, জাস্ট এইটুকু মনে রাখবা যে স্বল্প দ্রবণীয় লবণ যেমন সিলভার ক্লোরাইড, ফেরিক হাইড্রোক্সাইড, আমাদের যাদেরই কেএসপি দেওয়া থাকবে বুঝে নিবা যে তারাই হচ্ছে কি স্বল্প দ্রবণীয় লবণ। তো এই সকল স্বল্প দ্রবণীয় লবণের জন্য যখন আমরা অদক্ষেপের পরিমাণটা বের করব, তাহলে এটা জেনে রাখবা যে তাদের যে আয়নের গুণফলটা, আয়নটা আছে, আয়নটা যখন অদক্ষিপ্ত হবে কমপ্লিটলি প্রায় 100% আয়নই অদক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করব, আয়নের গুণফলটা দেখব। সিলভারের আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা হচ্ছে এত, তাহলে এই সিলভার এবং ক্লোরাইড কমপ্লিটলি সিলভার ক্লোরাইডে কনভার্ট হবে। তবে এখানে দুইটা অপশন আছে, এতটুকু খরচ হবে না এতটুকু খরচ হবে, অবভিয়াসলি যেইটার কম সেইটুকু খরচ হবে। তো এই যে কারণ ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তার মানে দুইটা ঘনমাত্রা আলাদা আলাদা হলে যেইটা কম হবে ওইটা কমপ্লিটলি তোমার সিলভার ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লোরাইড আয়নের মোলারিটি যত হবে সিলভার ক্লোরাইডের অদক্ষেপের মোলারিটিটাও তত হবে।
আর ওই মোলারিটি থেকে আমরা জাস্ট SVM/1000 ইউজ করে কি করতে পারি, অদক্ষেপের পরিমাণটা বের করতে পারি। ঠিক আছে, ওকে। তো জাস্ট কি করব, অদক্ষেপ বের করার সময় স্বল্প দ্রবণীয় লবণের আয়নগুলা কমপ্লিটলি অদক্ষিপ্ত হয়। ঠিক আছে, আয়নগুলা কমপ্লিটলি অদক্ষিপ্ত হয়, এই অ্যাজাম্পশনটা ধরে নিলে আমার যে আয়নগুলো আছে, ঠিক আছে, লবণের যে স্বল্প দ্রবণীয় লবণের যে আয়নগুলো আছে, এই আয়নের ঘনমাত্রা কোনটার পরিমাণ কম সেটা লিমিটিং বিক্রিয়ক ধরে ওইটা থেকে আমরা অদক্ষেপের মোলারিটি বের করব এবং SVM/1000 দিয়ে অদক্ষেপের মোলারিটি থেকে আমরা ভরটা বের করব। এইটা হচ্ছে আমার হিসাব আর কি। ওকে, তো আমরা মোটামুটি বুঝে ফেললাম, অদক্ষেপের পরিমাণটা দেখে ফেললাম। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে কোনো একটা দ্রবণে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না সেটা কি নিশ্চিত করতে পারি, অদক্ষেপ যদি পড়ে কি পরিমাণ অদক্ষেপ পড়বে সেটার পরিমাণটাও আমরা বের করতে পারি। তো এখন আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে সময়ন প্রভাব। ঠিক আছে, তো এখন সময়ন প্রভাব জিনিসটা বুঝার আগে আমাকে আবার ওই যে সাম্যাবস্থা, উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, ওইটা আবার একটু যাইতে হবে। যখন একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় চলে আসার পরে আপাত দৃষ্টিতে কি হয়, বিক্রিয়াটা সামনের দিকেও যায় না, পেছনের দিকেও যায় না, অর্থাৎ বিক্রিয়ক এবং সামনের দিকেও যায়, পেছনের দিকেও যায়, ঠিক আছে, কিন্তু দুই দিকে যাওয়ার যে হারটা, ঠিক আছে, মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, দুইটা বিক্রিয়ার হারই সমান হয়। এই কারণে তোমার বিক্রিয়ক এবং উৎপাদ কোনোটারই ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো বিক্রিয়াটা আপাত দৃষ্টিতে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আমি বারবার করে আপাত দৃষ্টিতে বলতেছি, যদিও সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, তবুও এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে বন্ধ হয়ে গেছে। এখন কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে গেল, তখন তো বিক্রিয়ক এবং উৎপাদের পরিবর্তন হওয়া বন্ধ হয়ে গেছে। এখন যদি তুমি চাও যে না, আরো কিছু পরিমাণ উৎপাদ তৈরি হোক বা বিক্রিয়াটা উল্টা দিকে আবার চলে আসুক, এটা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। সাম্যাবস্থাটাকে আমরা বাম দিকে অথবা ডান দিকে সরাইতে পারি। বাম দিকে সরানো মানে হচ্ছে আমরা উল্টা দিকে, অর্থাৎ বিক্রিয়াটার পশ্চাৎ দিকে নিয়ে যাব, অর্থাৎ উৎপাদ থেকে আরো কিছু বিক্রিয়ক তৈরি করব, এটা হচ্ছে বামে সরে যাওয়া। আর ডানে সরে যাওয়া কি, আরো কিছু বিক্রিয়ক খরচ হয়ে উৎপাদে পরিণত হবে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে বিক্রিয়াটা ডানে সরে যাবে। তো এরকম তিনটা ফ্যাক্টর বা তিনটা নিয়ামকের উপর ভিত্তি করে বিক্রিয়াটা ডানে অথবা বামে সরতে পারে। তিনটা ফ্যাক্টর বা নিয়ামক কি কি, সেটা হচ্ছে ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ। ঠিক আছে, ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ, এই তিনটা বিষয় যদি আমরা চেঞ্জ করি, বিক্রিয়ক এবং উৎপাদের জন্য এই তিনটা বিষয় আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের বিক্রিয়াটা হয় ডানে সরে যাবে, না হলে বামে সরে যাবে। এখন একটা বিক্রিয়া নেই, মনে করা হচ্ছে একটা সিম্পল, আবার ওই আমাদের প্রথম একটা সিম্পল উভয়মুখী বিক্রিয়া নেই, এইটা হচ্ছে আমার সিম্পল একটা উভয়মুখী বিক্রিয়া যেটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। সাম্যাবস্থায় পৌঁছায় গেলে কি হবে, এ এবং বি দুইজনের ঘনমাত্রা পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আরো কিছু বি তৈরি হোক, ঠিক আছে, আরো কিছু বি বলতে উৎপাদ তৈরি হোক, তাহলে কি করা যেতে পারে? আমরা ঘনমাত্রা পরিবর্তন করতে পারি। কার ঘনমাত্রা পরিবর্তন করতে পারি? উৎপাদের ঘনমাত্রাও পরিবর্তন করতে পারি, বিক্রিয়কের ঘনমাত্রাও পরিবর্তন করতে পারি। বলতে আমরা চাচ্ছি যে আরো কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হোক, আমরা চাই যে বিক্রিয়াটা সামনের দিকে যায়। ঠিক আছে, এই বিক্রিয়াটা যদি সামনের দিকে মুভ করাইতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিক্রিয়কের পরিমাণটা আমরা বাড়ায় দিতে পারি, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাইতে পারে, অথবা উৎপাদের পরিমাণটা আমরা কমায় দিতে পারি, তাহলেও বিক্রিয়াটা সামনের দিকে যাইতে পারে। ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ যদি আমরা বাড়ায় দেই, তাহলে ওই বিক্রিয়কগুলো খরচ করার জন্য বিক্রিয়াটা সামনের দিকে যাবে। উৎপাদের পরিমাণ যদি আমি কমায় দেই, তাহলে ওই উৎপাদের পরিমাণ আবার বাড়ানোর জন্য বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাহলে বিক্রিয়াটা সামনের দিকে মুভ করানোর জন্য উপায় কি? হয় আমি বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দিব, নাহলে উৎপাদের পরিমাণটা কমায় দিব। ভাইস ভার্সা, আমরা যদি বিক্রিয়াটাকে উল্টা দিকে নিতে চাই, ঠিক আছে, আমরা যদি বিক্রিয়াটাকে রিভার্স ডিরেকশনে নিতে চাই, মনে করো রিভার্স ডিরেকশনে নেওয়া মানে হচ্ছে আমরা বি থেকে এ তৈরি করবে। এটার উপায় কি? হয় বি এর পরিমাণটা বাড়ায় দিব, উৎপাদের পরিমাণটা বাড়ায় দিলেও বিক্রিয়াটা পেছনের দিকে বা বাম দিকে যাবে, বা বিক্রিয়কের পরিমাণটা যদি আমরা কমায় দেই,
তাহলেও বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। অর্থাৎ উৎপাদের পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলেও বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, বিক্রিয়কের পরিমাণ যদি আমি কমায় দিই তাহলেও বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তাহলে এইখানের মধ্যে আমরা এখন এই রিয়াকশন তো দেখলাম, অর্থাৎ আমরা কি বুঝলাম, যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করি বা বিক্রিয়কের পরিমাণ হ্রাস করি তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে বা বাম দিকে যাবে। ওকে, তো এখন একটা লবণ আমাদের পরিচিত সিলভার ক্লোরাইড নেই, ঠিক আছে, সিলভার ক্লোরাইড, ঠিক আছে, তো সিলভার ক্লোরাইড লবণ নিলাম, এটা উভয়মুখী বিক্রিয়া, মনে করো এই যে এটা হচ্ছে সলিড সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস এটা তৈরি হবে, ঠিক আছে। তো এই যে এইখানের মধ্যে এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটায় এখন এই বিক্রিয়াটা আছে, ওকে, তো এই বিক্রিয়াটায় এখানের মধ্যে এটা হচ্ছে উভয় দিকে যাচ্ছে। এখন আমি যদি এখানের মধ্যে যে উৎপাদ কি আয়নগুলা, এখন কোনো আয়নের পরিমাণ আমি বাড়ায় দিলাম, মনে করো সিলভারের পরিমাণটা আমি বাড়ায় দিলাম, ঠিক আছে, সিলভারের পরিমাণটা যদি আমি বাড়ায় দিই তাহলে কি হবে, এই সিলভার গুলাকে খরচ করার জন্য সাম্যাবস্থাটা বামে সরে যাবে। তো আমি যদি সিলভার আয়নের পরিমাণটা বৃদ্ধি করি, সিলভার আয়নের পরিমাণটা যদি আমি বৃদ্ধি করি, ঠিক আছে, সিলভার আয়নের পরিমাণটা যদি আমি বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে, বামে সরে যাবে। অথবা আমি ক্লোরাইড আয়নের পরিমাণটাও বৃদ্ধি করতে পারি, ঠিক আছে, ক্লোরাইড আয়নের পরিমাণটাও যদি আমি বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থাটা বামে সরে যাবে, ঠিক আছে। উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে সাম্যাবস্থাটা বামে সরে যাবে। সাম্যাবস্থা বামে সরে যাওয়া মানে কি, আরো অদক্ষেপ তৈরি হওয়া, তাই না? তার মানে এই স্বল্প দ্রবণীয় লবণে আমি যদি সিলভারের পরিমাণটা বাড়ায় দেই কোনোভাবে, দ্রবণের মধ্যে আরো সিলভার আয়ন বা ক্লোরাইড আয়ন ইন্ট্রোডিউস করি কোনোভাবে, তাহলে আরো বেশি সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি হবে। সিলভার ক্লোরাইডের অদক্ষেপ আরো বেশি তৈরি হওয়া মানে কি, আরো বেশি তোমার দ্রাব্যতা হ্রাস পাবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। তার মানে আমরা এখানে সিলভার আয়ন অথবা ক্লোরাইড আয়ন এর ঘনমাত্রা বৃদ্ধি যদি করি, ঠিক আছে, সিলভার বা ক্লোরাইড যে কোনো স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো একটা আয়নের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা বামে সরে যাবে, তাহলে সাম্যাবস্থা বামে সরে যাবে, ঠিক আছে, সাম্যাবস্থা বামে সরে যাবে। সাম্যাবস্থা বামে গেলে কি হবে, সাম্যাবস্থা যদি বামে যায় তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে সিলভার ক্লোরাইডের আরো অদক্ষেপ তৈরি হবে। সাম্যাবস্থাটা বামে যাওয়া মানে কি, সিলভার আয়নগুলা আরো সিলভার ক্লোরাইড তোমার অদক্ষেপ তৈরি করবে, তাহলে সিলভার ক্লোরাইড সলিড অদক্ষেপ তৈরি হবে, অদক্ষেপ তৈরি হবে, সিলভার ক্লোরাইড সলিড এর অদক্ষেপ তৈরি হবে। আচ্ছা, সিলভার ক্লোরাইডের যদি অদক্ষেপ তৈরি হয় এরপরে কি হবে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি হওয়া মানে কি, যত সিলভার আগে থাকতে পারতো এখন আরো কম সিলভার দ্রবণে থাকতে পারবে, মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা হচ্ছে যদি কোনো একটা আয়নের পরিমাণ বৃদ্ধি করি আলটিমেটলি আমার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা হ্রাস পাবে, এটা হচ্ছে মেইন কথা। এখন এইটার জন্য বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি, এই দ্রবণের মধ্যে আমরা কি করতে পারি, মনে করো আমার কাছে এই একটা দ্রবণ আছে, এটার মধ্যে সিলভার ক্লোরাইড আছে, ঠিক আছে, এই দ্রবণের মধ্যে সিলভার ক্লোরাইড আছে, অলরেডি সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে আমার কাছে অলরেডি, পানির মধ্যে সিলভার ক্লোরাইডের অলরেডি একটা সম্পৃক্ত দ্রবণ আছে, ঠিক আছে। এখন এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে, সম্পৃক্ত দ্রবণ মানে কি, এই জিনিসটা সাম্যাবস্থা আছে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ মানে কি, এই জিনিসটা সাম্যাবস্থা আছে। তো সাম্যাবস্থায় যখন থাকবে তখন আমরা এখানে যদি বাহিরের থেকে মনে করো সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করলাম, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড 0.1 মোলার
সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করলাম, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করলাম, ঠিক আছে। তো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করার পরে কি হবে, এই দ্রবণের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, এই যে এই জিনিসটা ফল হবে, সাম্যাবস্থা বামে যাবে, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তার মানে এই স্বল্প দ্রবণীয় লবণের মধ্যে আমি যদি কোনো একটা আয়ন বাড়াইতে চাই, আমাকে একটা ভালো লবণ যোগ করতে হবে, ঠিক আছে। ওকে, একটা ভালো লবণ যোগ করতে হবে, মনে করো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, যাই হোক যে কোনো একটা ক্লোরাইড, ভালো দ্রবণীয় লবণ যদি যোগ করি, এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ড্রাস্টিক্যালি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে আলটিমেটলি আমার এই স্বল্প দ্রবণীয় লবণ যেটা ছিল ওইটার দ্রাব্যতা হ্রাস পাবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সম আয়ন প্রভাব, ঠিক আছে। সম আয়ন প্রভাবটা কি, একটা স্বল্প দ্রবণীয় লবণে, ঠিক আছে, ওকে, একটা স্বল্প দ্রবণীয় লবণে, একটা স্বল্প দ্রবণীয় লবণে সম্পৃক্ত দ্রবণে আমরা যদি একটা ভালো মতন দ্রবণীয় বা দ্রবণীয় লবণ যোগ করি, স্বল্প দ্রবণীয় লবণে একটা দ্রবণীয় লবণ যোগ করি যাতে একটা সম আয়ন আছে, দুইটার একটা কমন আয়ন আছে, এই যে ঠিক আছে, কমন আয়ন, দুইটার একটা কমন আয়ন আছে, ঠিক আছে, সাধারণ আয়ন আছে, দুইটা লবণেরই স্বল্প দ্রবণীয় লবণ আর দ্রবণীয় লবণ দুইটারই একটা কমন আয়ন বা সম আয়ন থাকে, তখন কি হবে, আলটিমেটলি আমার এই স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা আরো হ্রাস পাবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সমায়ন প্রভাব। তার মানে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা আমি আরো কমাইতে পারি যদি ওই স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো একটা আয়ন বিশিষ্ট দ্রবণীয় লবণ আমি যোগ করি, ঠিক আছে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সমায়ন প্রভাব। তো সমায়ন প্রভাবটা আমরা ম্যাথমেটিক্যালিও ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি আমরা এখানে এখন এই ম্যাথটা করি, দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত, এখন পাত্র 1 এবং পাত্র 2 এর দ্রাব্যতা কত, দেখো পাত্র 1 এ শুধু সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে, পাত্র 2 এ সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের সাথে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড আছে। এই যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জন্য কি হলো, ক্লোরাইড আয়নের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে। তো ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা যখন বৃদ্ধি পাবে তখন সাম্যাবস্থাটা বামে সরে যাবে এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা পাত্র 2 এ হ্রাস পাবে। তো আমরা পাত্র 1 এবং পাত্র 2 এই দুইটা পাত্রের দ্রাব্যতাটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তো পাত্র 1 এবং পাত্র 2 এর জন্য দ্রাব্যতাটা ক্যালকুলেট করব। তো পাত্র 1 এর জন্য দেখি, পাত্র 1 পাত্র 2, ওকে। তো পাত্র 1 এবং পাত্র 2 এর জন্য প্রথমে পাত্র 1 এর জন্য দেখি, যেখানে কোনো ঝামেলা নাই, শুধুমাত্র সমায়ন প্রভাব আছে। তো সিলভার ক্লোরাইড, ঠিক আছে, সিলভার ক্লোরাইড এখানের মধ্যে হচ্ছে সলিড সিলভার আয়ন, ঠিক আছে। তো এখানে ধরি যে সি মোলারিটির সিলভার ক্লোরাইড প্রাথমিক অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন কি হবে, এখন এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, মানে এস পরিমাণ দ্রবীভূত হবে, ঠিক আছে, এস মোলারিটি দ্রবণে দ্রবীভূত হবে। তাহলে সি মোলারিটি থাকলে এটার থেকে এস মোলারিটি সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে এস মোলারিটির সিলভার আয়ন আর এস মোলারিটির ক্লোরাইড আয়ন তৈরি হবে। তো ক্লোরাইড আয়ন আর সিলভার আয়ন তৈরি হইলো, তৈরি হওয়ার পরে এখানের মধ্যে আমার কি তৈরি হবে, সি মাইনাস এস মোলারিটির হচ্ছে সিলভার ক্লোরাইড থাকবে, এস মোলারিটির হচ্ছে সিলভার আয়ন আর এস মোলারিটির ক্লোরাইড আয়ন থাকবে, ঠিক আছে। তো আমরা যদি কেএসপির মানটা বের করতে চাই, কেএসপি মানে কি, সাম্যাবস্থায়, ঠিক আছে, বা সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে। তো সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এস আর এস, ঠিক আছে। আর দ্রাব্যতা গুণফল কত, 1.5 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে। তো এইখানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এইখান থেকে আমরা এস স্কোয়ার ইকুয়াল টু 1.5 ইন্টু 10⁻⁻10, তো এইখান থেকে আমরা দ্রাব্যতা বের করতে পারি কত, দ্রাব্যতা বের করতে পারি 1.5 ইন্টু 10⁻⁻10
তাহলে আমার আসে 1.22 ইন্টু 10⁻⁻5 মোলারিটি। ঠিক আছে, 1.22 ইন্টু 10⁻⁻5 মোলারিটি। তার মানে যখন কোনো কিছুই ছিল না, ঠিক আছে, যখন এইখানের মধ্যে এই সিলভার ক্লোরাইডের মধ্যে কিছুই ছিল না, ঠিক আছে, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে যখন অন্য কোনো আয়ন ছিল না, তখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 1.22 ইন্টু 10⁻⁵ মোলারিটি। ঠিক আছে, ভালো, এমনি তো খুবই ছোট মান, তবে একটা মান আর কি। ঠিক আছে, তো পাত্র 2 এর মধ্যে দেখি যখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যোগ করব তখন কি হবে। সোডিয়াম ক্লোরাইড যোগ করলে এখন যেটা হবে আর কি, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড ঠিক আছে, তো এটা প্রাথমিক অবস্থায় সি মোলারিটির ছিল, তারপরে এটার দ্রাব্যতা মনে করো এস মোলারিটির, দ্রাব্যতা হচ্ছে কত, এস মোলারিটির। তাহলে এখান থেকে এস মোলারিটি বিয়োজিত হবে, এখানে প্লাস এস মোলারিটি হবে, প্লাস এস মোলারিটি হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এইটুকু গেল। কিন্তু এখন দেখো আবার সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। তো সোডিয়াম ক্লোরাইড ছিল হচ্ছে 0.1 মোলার, তাই না, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড। এই 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড কমপ্লিটলি ভেঙে গিয়ে 0.1 মোলার সোডিয়াম আয়ন আর 0.1 মোলার ক্লোরাইড আয়ন তৈরি করবে। ঠিক আছে, 0.1 মোলার ক্লোরাইড আয়ন এখন দ্রবণে চলে আসবে। তো আগে সিলভার ক্লোরাইডের জন্য ক্লোরাইডের ঘনমাত্রা ছিল এস, আর এখন আবার সোডিয়াম ক্লোরাইড থেকে 0.1 আসতেছে, তার মানে সিলভারের ঘনমাত্রা এস হবে। ঠিক আছে, সিলভারের ঘনমাত্রা দ্রবণের মধ্যে এসই থাকবে, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে, এস আসবে সোডিয়াম সিলভার ক্লোরাইড থেকে, আর সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে 0.1। ঠিক আছে, এস প্লাস 0.1 মোলারিটি। এস এর মান দেখো এমনিতে কিন্তু খুবই ছোট একটা মান, 10⁻⁵, তার মানে 0.1 কিন্তু এস এর থেকে অনেক বড়, তার মানে এটা অলমোস্ট 0.1 এর কাছাকাছি, 0.1 মোলারিটির কাছাকাছি। ঠিক আছে, তো ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোলারিটির কাছাকাছি হবে, সিলভারের ঘনমাত্রা হবে এস এর কাছাকাছি। তো এইখান থেকে আমরা যদি দ্রাব্যতা গুণফল কেএসপি ক্যালকুলেট করি সম্পৃক্ত দ্রবণের মধ্যে, ঠিক আছে, এই সম্পৃক্ত দ্রবণে এখন যেটা ঝামেলা হবে, সিলভারের ঘনমাত্রা আগে ছিল এস, এখনো সিলভারের ঘনমাত্রা এস, কিন্তু সমস্যা হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা আগে ছিল এস, কিন্তু এখন বৃদ্ধি পেয়ে 0.1 হয়ে গেছে। ঠিক আছে, তো আগে এটার মান কম ছিল, এখন বেশি হয়ে গেছে, কিন্তু গুণফল কিন্তু ধ্রুবক আছে। তাহলে এস কেএসপির মানটা কত, 1.5 ইন্টু 10⁻⁻10, তাই না, 1.5 ইন্টু 10⁻⁻10। তো এইখান থেকে এস এর মানটা আসে 1.5 ইন্টু 10⁻⁹ মোলারিটি। ঠিক আছে, 1.5 ইন্টু 10⁻⁹ মোলারিটি ভাগটা করলে এইটা আসে। তো আগে যখন সোডিয়াম ক্লোরাইড ছিল না, তখন নর্মাল ক্লোরাইডের আয়ন ছিল, তো তখন আমার দ্রাব্যতা ছিল 10⁻⁵। এখন সোডিয়াম ক্লোরাইড দেওয়ার কারণে কত হয়েছে, 10⁻⁹, মানে -5 থেকে -9, প্রায় 10,000 গুণ দ্রাব্যতা হ্রাস পাইছে। দ্রাব্যতা কয় গুণ হ্রাস পাইছে, 10,000 গুণ হ্রাস পাইছে। ঠিক আছে, আগে ছিল 10⁻⁵, এখন হয়েছে 10⁻⁹, 10,000 গুণ হ্রাস পাইছে। আগে যা ছিল এখন আরো নাই। ঠিক আছে, দ্রাব্যতা আরো ড্রাস্টিক্যালি হ্রাস পাইছে, এবং ওই দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণে তোমার কি হয়েছে, আরো অদক্ষেপ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমার সমআয়ন প্রভাবের কারণে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা আরো হ্রাস পায়। ঠিক আছে, একটা স্বল্প দ্রবণীয় লবণের সাথে ভালো মতন দ্রবণীয় একটা লবণ যোগ করার পরে এটা দ্রাব্যতা আরো হ্রাস পায়। ঠিক আছে, তো এখন আমরা স্ট্রনসিয়াম ফ্লোরাইডের জন্য দেখি। তো স্ট্রনসিয়াম ফ্লোরাইডের জন্য এখানে সমআয়ন প্রভাব দেওয়া, এটা সম্পৃক্ত দ্রবণ তো আছেই, কিন্তু এইটার সাথে এই ফ্লোরাইডের একটা সমআয়ন প্রভাব তৈরি করা হয়েছে সোডিয়াম ফ্লোরাইড দিয়ে। ঠিক আছে, তো সোডিয়াম ফ্লোরাইড থেকে ফ্লোরাইড আয়ন পাওয়া গেছে হচ্ছে, আচ্ছা এখানে স্ট্রনসিয়াম ফ্লোরাইডের জন্য আমরা যদি লিখি স্ট্রনসিয়াম 2+, ওকে, তো এইটা হচ্ছে আমার স্ট্রনসিয়াম ফ্লোরাইডের বিষয়।
তো এখন আমাদের এইখানের মধ্যে স্ট্রনসিয়াম ফ্লোরাইড প্রাথমিক অবস্থায় মনে করো ছিল সি মোলারিটি, এটা 0, এটা 0 ছিল। তারপর স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এখন মনে করো এস মোলারিটির, এখানে গিয়ে প্লাস এস মোলারিটির হবে, আর এখানে গিয়ে 2s মোলারিটির ফ্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, ফ্লোরাইড পাওয়া যাবে এটা। আবার আমার হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, তাই না, সোডিয়াম ফ্লোরাইড, এইটা আবার হচ্ছে আচ্ছা এটা তো অ্যাকোয়াসই ছিল, ঠিক আছে। তো সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে দেখো, সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে 0.1 মোলারিটি, 0.1 মোলারিটি সোডিয়াম ফ্লোরাইড। তো এইখান থেকে সোডিয়ামও পাওয়া যাবে 0.1 মোলারিটির, ফ্লোরাইড আয়নও পাওয়া যাবে 0.1 মোলারিটি। তো এই যে কমন ফ্লোরাইড আয়ন স্ট্রনসিয়াম ফ্লোরাইড থেকে পাওয়া যাবে 2s, আর ফ্লোরাইড থেকে পাওয়া যাবে s। তাহলে এই দুইটার হিসাব যদি আমরা করি এখন, স্ট্রনসিয়াম আয়ন এর ঘনমাত্রা s মোলারিটিরই হবে দ্রবণের মধ্যে, কিন্তু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 2s প্লাস 0.1। কিন্তু 2s এর মান আমরা জানি অলরেডি খুবই ছোট একটা মান, তো এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি অলমোস্ট 0.1 মোলারিটি হবে। ঠিক আছে, আমরা এই যে দ্রবণীয় লবণটার ঘনমাত্রা পাবো সেটাই হবে আর কি, তাহলে এই ইকুয়েশনটা সলভ করাটা খুব ইজি হয়ে যায়। তো এখন আমরা যদি কেএসপি লিখি, আমার কেএসপি সমান কি, কেএসপি সমান হচ্ছে স্ট্রনসিয়ামের ঘনমাত্রা, আর ফ্লোরাইড যেহেতু 2 বার আছে তো ফ্লোরাইডের উপরে স্কোয়ার হবে। তো স্ট্রনসিয়ামের ঘনমাত্রা কত, স্ট্রনসিয়ামের ঘনমাত্রা হচ্ছে এস, আর ফ্লোরাইডের ঘনমাত্রাটা কত 0.1, ঠিক আছে, 0.1 স্কোয়ার। আর কেএসপির মানটা কত 8 × 10⁻⁻10, 8 × 10⁻⁻10। এখন 8 × 10⁻⁻10 ইকুয়াল টু এস ইন্টু 0.1 এর স্কোয়ার করলে 0.01, তাহলে এস এর মানটা আসে 8 × 10⁻⁻10 -2, আর এই পাশে আনলে +2, তাহলে 10⁻⁻8 মোলারিটি। ঠিক আছে, আমার আসে ভ্যালুটা কত, এত। ওকে, তো সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পেয়ে 8 × 10⁻⁸ মোলারিটির হয়েছে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে নর্মাল যে আমরা আগে দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা বের করতাম, দেখো নর্মালি আমরা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা বের করছি এখানে। ঠিক আছে, ওকে, এখানের মধ্যে একটু এটাকে একটু ক্লিয়ার করে নেই। ঠিক আছে, আর এখানে আমরা সময়ায়ন প্রভাবে দ্রাব্যতাটা বের করতেছি, সময়ায়ন প্রভাবে দ্রাব্যতাটা ড্রাস্টিক্যালি হ্রাস পাবে। তো এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই ম্যাটটা দেখি, এখানের মধ্যে কি বলছে, 25°C তাপমাত্রায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবক হচ্ছে এত হলে পাত্র 1 এবং পাত্র 2 এর পিএইচ এর নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে হচ্ছে নর্মাল সময়ায়ন প্রভাব ছাড়া আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ বের করব। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ বের করব পাত্র 1 এর জন্য। ঠিক আছে, পাত্র 1 এর জন্য। তো পাত্র 1, পাত্র 2। তো এখন পাত্র 1 এ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি দেয়, OH- আয়ন দেয়। এই OH- আয়নের ঘনমাত্রা থেকে আমরা মূলত পিএইচ এর মানটা বের করব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করা। ঠিক আছে, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রাটা কত, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রাটা হচ্ছে 0.1। তো এটা প্রাথমিক অবস্থায় আছে 0.1 মোলারিটি, আর বিয়োজিত হওয়ার আগে এটা 0 অবস্থায় আছে। সাম্য অবস্থায় গেলে কি হবে, সাম্য অবস্থায় গেলে এইখান থেকে তোমার x মোল বিয়োজিত হবে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 মোল থেকে 1 মোল অ্যামোনিয়াম 1 মোল হাইড্রোক্সাইড তৈরি হলে, তাহলে এই x মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে x মোলারিটির
অ্যামোনিয়াম আর এক্স মোলারিটির হাইড্রোক্সাইড তৈরি হবে। ঠিক আছে, এক্স মোলারিটির অ্যামোনিয়াম এবং এক্স মোলারিটির হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে এইখান থেকে আমার কত আসে 0.1 মাইনাস এক্স মোলারিটির অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যামোনিয়ামের পরিমাণ হবে এক্স মোলারিটি, হাইড্রোক্সাইডের পরিমাণ হবে এক্স মোলারিটি। ঠিক আছে, তো এখন এইখানে একটা মান দেওয়া আছে যেটা হচ্ছে বিয়োজন ধ্রুবক আছে। বিয়োজন ধ্রুবক শুনলে ভয় পাওয়ার কিছু নেই, এটা মূলত আমাদের বলা আছে হচ্ছে সাম্যাঙ্ক। ঠিক আছে, এখানে আমাকে কি দেওয়া আছে সাম্যাঙ্ক। তো এইখানে আমরা সাম্যাবস্থায় সবার ঘনমাত্রা পাইলাম সক্রিয় ভর থেকে, আমরা এখন সাম্যাঙ্কটা বের করব। ঠিক আছে, তো সাম্যাঙ্ক কে বি সাম্যাঙ্ক সমান কত, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো উৎপাদের ঘনমাত্রার গুণফল কত, উৎপাদের ঘনমাত্রার গুণফল উৎপাদের ঘনমাত্রার গুণফল কত, অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, উৎপাদে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন আছে। ঠিক আছে, তো অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা কত এক্স, আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত 0.1 মাইনাস এক্স। আর এখানের মধ্যে তোমার কেবি এর মানটা কত, কেবি এর মানটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। ঠিক আছে, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো এইটা আসে। তো এইখান থেকে আমার এক্স এর জন্য সমাধান করতে হবে। এইখানে আগের মতনই আমরা এই 0.1 এর থেকে এক্সটা ইগনোর করতে পারি। ঠিক আছে, এক্স এর মানটা খুবই ছোট হবে, তো আমরা জাস্ট এক্স এর মানটা ইগনোর করতে পারি। তো এইখান থেকে আমাদের এক্স এর মানটা এক্স স্কোয়ার সমান আসে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 0.1, তাহলে এক্স এর মানটা আসে রুট ওভার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি মানটা বসাই কত আসে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 0.1 আসে হচ্ছে 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, এইখানে আমার এইটা আসে। ঠিক আছে, এক্স এর মান আসে এত, এক্স এর মান এত আসা মানে কি, হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাও তো এক্স, তাই না? তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমার এখান থেকে চলে আসে 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলারিটি। ওকে, তো প্রথম পাত্রে আমার হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আসছে 1.8 ইন্টু 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলারিটি। ঠিক আছে, এখন দ্বিতীয় পাত্রের জন্য দেখি, যেখানে সমান প্রভাব আছে, অ্যামোনিয়াম আছে, তাই তো? তো অ্যামোনিয়াম থাকলে এই পুরো জিনিসটা কিভাবে চেঞ্জ হবে? অ্যামোনিয়াম থাকলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকলে এই অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত 0.5 মোলারিটি। ঠিক আছে, 0.5 মোলারিটি থেকে এখানে অ্যামোনিয়াম আসবে 0.5 মোলারিটি, অ্যামোনিয়াম আর ক্লোরাইডও থাকবে হচ্ছে 0.5। তবে সমান প্রভাবটা করবে কে, এই অ্যামোনিয়াম আয়ন, তাই না? তো দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম আসবে এক্স, আর অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আসবে 0.5। তাহলে পাত্র 2-এ অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে, এক্স প্লাস 0.5। আর আমরা অলরেডি এই 0.5 এক্সটাকে ইগনোর করতে পারি, কারণ এক্স এর মানটা ছোট। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো এটা অনেক বড় হবে। তো এখানে 0.5 মোলারিটি হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা অলমোস্ট 0.5ই হবে। আর এখানের মধ্যে আছে কি, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত হবে, এই এক্স এর সমানই হবে, কারণ এখানে সমান প্রভাবটা শুধু অ্যামোনিয়ামের জন্য। ঠিক আছে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা হবে হচ্ছে এই যে 0.1 মাইনাস এক্স, 0.1 মাইনাস এক্স, বা অলমোস্ট এটা 0.1 মোলারিটি। তো এখন এইখানের জন্য সবকিছুই সেম, জাস্ট চেঞ্জ হয়েছে অ্যামোনিয়ামের ঘনমাত্রাটা। অ্যামোনিয়ামের ঘনমাত্রাটা আগে এক্স ছিল, এখন 0.5 হয়ে গেছে। তো এইটা হওয়ার কারণে এখন আমরা যদি কে বি ইকুয়াল টু আমার ওই ইকুয়েশনের মধ্যে বসায় দেই, অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা।
ঠিক আছে, তো এইখান থেকে আমরা হাইড্রোক্সাইডের কেবি এর মানটা বসাই। কেবি এর মানটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। অ্যামোনিয়ামের ঘনমাত্রা এখন হচ্ছে 0.5, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে এক্স, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা হচ্ছে 0.1। তো এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স এর মানটা কত আসে এটা একটু দেখি। তো আমাদের ভ্যালু আসছে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারিটি। তাহলে দেখো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, ওকে, এখন এইটাই তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তাই না? এক্সটাই হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো সমআয়ন প্রভাবের কারণে, হ্যাঁ, সমআয়ন প্রভাবের কারণে আমাদের এইখানে হচ্ছে এই ইয়াটা কত আসে, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা এখানে তোমার কি হলো, আরো কমে গেছে। হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারিটি। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বুঝলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার কারণে হাইড্রোক্সাইডের পরিমাণটা আরো কমে যাবে। ঠিক আছে, সমআয়ন প্রভাবের কারণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আরো কমে যাবে। তো এটাই হচ্ছে সমআয়ন প্রভাব। এখান থেকে যদি আমরা পিএইচটা বের করতে চাই, পিএইচ বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। ঠিক আছে, আর এইখানের মধ্যে আমরা পিএইচ এর মানটা বের করবো হচ্ছে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো এইখানের মধ্যে আমরা যদি দুই ক্ষেত্রে মানটা বসাই, এখানে হাইড্রোক্সাইডের মানটা বসাই, তাহলে আমার পিএইচ এক নাম্বার পাত্রে আমরা পাবো, এক নাম্বার পাত্রে আমার পিএইচটা আসবে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আসে হচ্ছে কত, 11.127। আর আমরা যদি দেই হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তো এইটা দিলে আসে হচ্ছে 8.55 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা পিএইচ এর মানটা আসে 8.55। ঠিক আছে, তো দেখো পিএইচ এর মান, এই যে এখানে পিএইচ এর মানটা বড়, তার মানে এটা বেশি ক্ষারীয়, আর এখানে পিএইচ এর মানটা ছোট, তার মানে এটা কম ক্ষারীয়। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণের মধ্যে ক্ষারীয়, এই যে দেখো যাচ্ছে এইটাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, তার মানে এই দ্রবণের তোমার ক্ষারকত্ব কমে গেছে। লবণ যোগ করার মাধ্যমে আমরা এটার ক্ষারকত্ব কমায় দিছি। ওকে, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এইটা বুঝতে পারলে আমরা এর পরের ম্যাথে যাই। তো এখন আমাদের কাছে বলা আছে হচ্ছে কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল আর জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফল বলা আছে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের বিয়োজন ধ্রুবক সমূহ এত হলে নিচের কোন দ্রবণে অদক্ষেপ পড়বে নির্ণয় কর। আচ্ছা, তো এইখানের মধ্যে কোনটাতে অদক্ষেপ পড়বে সেইটা আমাদের বের করতে হবে, তাই তো? তো এক নাম্বার পাত্রে এই যে H2S, এখানের মধ্যে হাইড্রোজেন সালফাইড এই কপার সালফেটের সাথে রিয়াকশন করে কপার সালফাইডের অদক্ষেপ তৈরি করবে নাকি সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে এই এক নাম্বার পাত্রের জন্য আমি কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলটা, সরি আয়নিক গুণফলটা ক্যালকুলেট করব। আর দুই নাম্বার পাত্রের জন্য আমরা আয়নিক গুণফল ক্যালকুলেট করব হচ্ছে জিঙ্ক সালফাইডের। ঠিক আছে, তো এক নাম্বার পাত্রে কপার সালফাইডের আয়নিক গুণফল হচ্ছে কপারের ঘনমাত্রা বা ইন্টু সালফাইডের ঘনমাত্রা, জিঙ্ক সালফাইডের জন্য জিঙ্কের ঘনমাত্রা ইন্টু সালফাইড আয়নের ঘনমাত্রা। তো এখানের মধ্যে কপার সালফাইড, কপার আয়ন, সালফাইড আয়ন, জিঙ্ক সালফাইড, জিঙ্ক আয়ন এবং সালফাইড আয়ন। তো আমরা এখানের মধ্যে কপার আয়নের ঘনমাত্রা অলরেডি জানি, কপার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1, জিঙ্ক আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1, কোনো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে সালফাইডের ঘনমাত্রাটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, সালফাইডটা হচ্ছে কমপ্লিটলি বিয়োজিত হবে না। সালফাইড, হাইড্রোজেন সালফাইডটা কিভাবে বিয়োজিত হয় সেটা একটু দেখি। হাইড্রোজেন সালফাইড প্রথমে এখানে হাইড্রোজেন সালফাইড একটা H+ আয়ন দিবে আর একটা HS- আয়ন তৈরি করবে। ঠিক আছে, আবার এই HS- আয়নটা
H প্লাস সালফাইড আয়ন তৈরি করবে। তার মানে 2 ধাপে হবে, প্রথমে একটা H প্লাস বের হবে, পরে আরেকটা H প্লাস বের হবে। তো 2টা H প্লাস যদি বের হয় তাহলে এইখান থেকে আমরা এই 2টা রিঅ্যাকশন যদি যোগ করি তাহলে আমাদের কাছে কি আসে? আচ্ছা, এটা অ্যাকোয়াস দিয়ে দে। এইটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কমপ্লিট রিঅ্যাকশনটা আসবে। তো এইখানের মধ্যে আমাকে বলা আছে Ka1 আর Ka2। Ka1 মানে হচ্ছে এই যে প্রথমে এই যে একটা H প্লাস বের হইলে যে সাম্যাবস্থা সাম্যাঙ্কটা সেটা হচ্ছে Ka1। তার মানে প্রথম বিক্রিয়াটার জন্য আমার সাম্যাঙ্কটা হচ্ছে Ka1 10⁻⁻7। দ্বিতীয় বিক্রিয়াটার জন্য সাম্যাঙ্ক হচ্ছে 10⁻⁻15। আর এই দুইটা বিক্রিয়া যোগ করার পরে, ঠিক আছে, আমার এই বিক্রিয়াটা সাম্যাঙ্কটা আসবে, ঠিক আছে? তো এখন এই দুইটা বিক্রিয়া যোগ করে আমি হচ্ছে এই সাম্যাঙ্কটা পাবো। এই সাম্যাঙ্কটা হচ্ছে Ka লিখলাম, মানে এই দুইটা যোগ করার পরে সম্পূর্ণ যে সাম্যাঙ্কটা আসবে সেটাকে Ka লিখলাম। Ka এর মানটা হচ্ছে এই দুইটা গুণ করলে পাবো Ka1 ইন্টু Ka2। আচ্ছা, এটা কিভাবে আসলো এটা তোমরাও বের করতে পারবা। তোমরা জাস্ট হচ্ছে Ka1 এর ইকুয়েশনটা লেখো, Ka1 এর সাম্যাঙ্কের ইকুয়েশনটা লেখো। সাম্যাঙ্ক সমান কি? H প্লাস প্লাস HS মাইনাস প্লাস H2S, আর এটার জন্য কি হবে? H প্লাস ইন্টু S2 মাইনাস ইন্টু HS মাইনাস। আর এটার জন্য সাম্যাঙ্কের ইকুয়েশন কি হবে? Ka এর সাম্যাঙ্কের ইকুয়েশন হবে H প্লাস হোল স্কোয়ার ইন্টু S2 মাইনাস বাই H2S, তাই না? তো তুমি এই দুইটা গুণ করো, এই দুইটা ইকুয়েশন গুণ করো, দেখো যে এইটা চলে আসবে। তো এটা তোমরা খাতার মধ্যে করে ফেলা, অসুবিধা নাই। আমি এখানে ডিরেক্ট লিখে ফেললাম যে আমার এই যে এই সালফাইড আয়নের কমপ্লিট যে সাম্যাঙ্কটা এটা হচ্ছে এই দুইটা গুণ করলে আসবে, ঠিক আছে? এটা একটু দেখাইলাম আর কি, যে নর্মালি যখন একটা দুর্বল অ্যাসিডে 2টা হাইড্রোজেন থাকে, 2টা হচ্ছে এই ধাপে ধাপে বের হয়। প্রথমটা বের হওয়ার প্রবণতাটা বেশি, দ্বিতীয়টা বের হওয়ার প্রবণতাটা খুবই কম। আচ্ছা, ওকে, 2টা বের হলেই কিন্তু সালফাইড আয়ন তৈরি হবে। ওকে, তাহলে Ka আর এটা আমরা পাইলাম। তাহলে Ka ইকুয়াল টু Ka1 ইন্টু Ka2। ওকে, ভালো কথা। আচ্ছা, এটা একটু নিচে লিখি। আচ্ছা, Ka মানে কি? Ka মানে হচ্ছে এখানের থেকে আমরা সাম্যাঙ্কের সমীকরণ লিখলে H প্লাস স্কোয়ার ইন্টু সালফাইড ডিভাইডেড বাই H2S, আর এখানে গুণ করলে 10⁻⁻7 ইন্টু 10⁻⁻15, ঠিক আছে? তাহলে আশা কত? 10⁻22। ভালো। হাইড্রোজেন সালফাইডের মোলারিটি আমরা জানি অলরেডি, ঠিক আছে? হাইড্রোজেন সালফাইডের মোলারিটি হচ্ছে কত? 0.1, ঠিক আছে? এটা অত একটা বিয়োজিত হবে না, তো এই 0.1 আমরা বসাইতে পারি, অসুবিধা নেই। 0.1 মাইনাস হালকা একটু বিয়োজিত হবে, তবে আমরা 0.1 নি ডিরেক্ট বসাইতে পারি। তো এইখানের মধ্যে এই মানটা জানি, তাহলে এইখানের মধ্যে এটা হচ্ছে 0.1 মোলারিটির আছে। ওকে, আচ্ছা, এটা একটু এখানে লিখি। প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এটার পরিমাণ 0.1 মোলারিটি, এদের পরিমাণ হচ্ছে 0.0। তারপরে এইখান থেকে S মোলারিটি বিয়োজিত হবে, তাহলে এখানে আসবে 2S মোলারিটি আর এখানে আসবে S মোলারিটি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা তাহলে সাম্যাবস্থায় কি পাই? সাম্যাবস্থায় পাই হচ্ছে 0.1 মাইনাস S মোলারিটি হচ্ছে হাইড্রোজেন সালফাইডের মোলারিটি, হাইড্রোজেনের মোলারিটি হচ্ছে 2S মোলারিটি, সালফাইডের মোলারিটি হচ্ছে S মোলারিটি। ওকে, তো এখন আমরা যদি মানগুলা বসাই এইখানের মধ্যে, এইটাকে আমরা জাস্ট 0.1 লিখতে পারি, ঠিক আছে? তো এই মানগুলা যদি আমরা বসাই, এইখানের মধ্যে আসে হচ্ছে 2S স্কোয়ার ইন্টু S ডিভাইডেড বাই 0.1 ইন্টু 10⁻⁻22। তো এইখান থেকে S এর মানটা কত আসে সেটা যদি দেখি, S এর মানটা আসবে হচ্ছে, আমরা ক্যালকুলেট করলে এটা 4S কিউব আসবে, 4S কিউব ইন্টু 10⁻13। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে কিউব 10⁻22 ডিভাইডেড বাই
4, ওকে। আচ্ছা, এটার সাথে গুণ হবে 0.1, আসে হচ্ছে 1.357 ইন্টু 10⁻⁻8 মোলারিটি। আর এস এর মানটাই হচ্ছে কি আমার সালফাইডের ঘনমাত্রা, তার মানে এটাই হচ্ছে আমার সালফাইডের ঘনমাত্রা। তাহলে সালফাইডের ঘনমাত্রা আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমরা হচ্ছে কপারের ঘনমাত্রা হচ্ছে 0.1 আর সালফাইডের ঘনমাত্রা হচ্ছে 1.357 ইন্টু 10⁻⁻8, জিঙ্কের ঘনমাত্রা হচ্ছে 0.1, 1.357 ইন্টু 10⁻⁻8, তাহলে আসে 357 ইন্টু 10⁻⁹, আর এখানে আসে 1.357 ইন্টু 10⁻⁹। দুইটার আয়নিক গুণফলই সেম আসে, ঠিক আছে। এবং দুই ক্ষেত্রেই, এখানের মধ্যে দুই ক্ষেত্রে আমরা দেখতে পাই আয়নিক গুণফলের মানটা 10⁻⁹, আর দ্রাব্যতা গুণফল -38 -23, মানে দুই ক্ষেত্রে আয়নিক গুণফলটা বেশি। তার মানে এই দ্রবণের জন্য কেআইপির মানটা বড় কেএসপির তুলনায়, তার মানে অদক্ষেপ পাবো আমরা। এইখানের জন্য কেআইপির মানটা বড় কেএসপির তুলনায়, তার মানে দুই জায়গায় আমরা অদক্ষেপ পাবো, ঠিক আছে। কোন দ্রবণে অদক্ষেপ পড়বে? দুইটি দ্রবণে অদক্ষেপ পড়বে। তো এখন দেখো এর পরের যে ম্যাথটা আছে, এর পরের ম্যাথে পুরো সেম জিনিস, পুরো সেম সেটআপ, কোশ্চেনের মধ্যে কপি পেস্ট হয়েছে, জাস্ট এই অংশটা বাদে। দেখো এখন হচ্ছে সময়ায়ন প্রভাব করা হয়েছে, ঠিক আছে। এই যে সময়ায়ন প্রভাবটা দেওয়া হয়েছে, তো এই সময়ায়ন প্রভাবটা দেওয়া হয়েছে, এই সময়ায়ন প্রভাব দেওয়ার মাধ্যমে কি চেঞ্জ হবে, সালফাইডের কি পরিমাণের চেঞ্জ হবে সেইটা আমরা একটু ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো এখন দেখো যেটা হবে, HCl দেওয়ার কারণে হাইড্রোজেন আয়নটার একটা সময়ায়ন প্রভাব আসবে। এই যে H2S থেকেও H+ আসবে, এই যে H2S থেকেও H+ আসছিল আগে, এখন HCl থেকেও আসবে। তো H2S এর থেকে আমরা আগের মতন করে লিখি, H2S থেকে ঠিক আছে। তো এখানে H2S এর মোলারিটি ছিল হচ্ছে 0.1, এটা 0 0, তারপরে বিয়োজিত হয়েছে 0.1 - S, তো এটা হচ্ছে 2S মোলারিটির, আর এটা হচ্ছে S মোলারিটির, ঠিক আছে। তো এটা আগে ছিল আর কি। এখন HCl আসলো আবার, তো HCl আসার কারণে H+ অনেকগুলা তৈরি হবে, সময়ায়ন প্রভাব হবে। HCl এর পরিমাণ কত? 0.5, ঠিক আছে। তো 0.5, তাহলে এখান থেকেও H+ আসবে 0.5, ক্লোরাইডও আসবে 0.5, ঠিক আছে। তো H+ এর ঘনমাত্রাটা এখন কত হবে দেখো তো। এখন H+ এর ঘনমাত্রাটা হবে হচ্ছে এই 2S + 0.5 মোলারিটি, তাই না? কিন্তু 0.5 এর মানটা তো অনেক বড়, তাহলে এটা জাস্ট অলমোস্ট 0.5 মোলারিটি। সালফাইড আয়নের ঘনমাত্রাটা হবে হচ্ছে S মোলারিটি, আর H2S এর ঘনমাত্রাটা হবে হচ্ছে, আমরা লিখতে পারি 0.1 - S, মানে হচ্ছে 0.1 মোলারিটি, ঠিক আছে, S এর মানটা যেহেতু ছোট। তো এখন আমরা যদি ওই এই রিঅ্যাকশনের KA = কি লিখতে পারি, H+² ইন্টু সালফাইডের আয়ন ডিভাইডেড বাই H2S। তো এখানের মধ্যে বসাই দেব, আগে এটা 2S আর S বসাইতাম, তাই না? আগে এখানে আমরা কি বসাইছি, 2S, এই যে 2S আর S। এখন সময়ায়ন প্রভাবের কারণে এটা হয়ে গেছে 0.5, এটা আর 2S না, এটা 0.5 স্কয়ার হয়ে গেছে, আর এটা AC আছে, আর এটা 0.1, আর এটা 10⁻⁻22, ঠিক আছে। তো S এর মানটা এখন কত রইল? S এর মানটা রইল হবে হচ্ছে 10⁻⁻22 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.5 স্কয়ার, আসে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻23 মোলারিটি। তার মানে এটাই হচ্ছে আমার সালফাইডের ঘনমাত্রা, ঠিক আছে। সালফাইডের ঘনমাত্রা হচ্ছে এইটা। দেখো আগে কত ছিল, এখন কত কমে গেছে। আগে ছিল 10⁻⁸ এর ঘরে, এখন সমান প্রভাবের কারণে 10⁻23। তো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, এখানে ইন্টারেস্টিং জিনিসটা যেটা হচ্ছে, দেখো KIP অফ কপার সালফেট,
কপার সালফাইডের ঘনমাত্রা, কপারের ঘনমাত্রা ইন্টু সালফাইডের ঘনমাত্রা, তাই না? তো কপারের ঘনমাত্রা 0.1, সালফাইডের ঘনমাত্রা 4 × 10⁻23, তার মানে 4 × 10⁻24, 4 × 10⁻24, তার মানে এখনো কপার সালফাইডটা অধক্ষিপ্ত হবে। এখানে এখনো কেআইপির মানটা দেখো কেএসপি থেকে অনেক বড়, এটা 38 আর এটা 24, তো বড় মানে কি অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পাবো। কিন্তু জিঙ্ক সালফাইডের জন্য একটু দেখো, জিঙ্কের ঘনমাত্রা ইন্টু সালফাইডের ঘনমাত্রা, এটার মানটা ওই একই আসবে, 4 × 10⁻24 মোলারিটির আসবে। ঠিক আছে, এত আসলো। কিন্তু এখন দেখো জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফল 10⁻23 আর আয়নিক গুণফল কিন্তু এখন ছোট। তার মানে এই ক্ষেত্রে HCl থাকলে কেআইপির মানটা কেএসপি থেকে ছোট হবে জিঙ্ক সালফাইডের জন্য। তার মানে জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়বে না, অধক্ষেপ পড়বে না। তো এইভাবে মূলত হচ্ছে আমরা দুইটা লবণকে আলাদা করতে পারি। দেখো কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল অনেক কম জিঙ্ক সালফাইডের তুলনায়, কিন্তু নর্মালি H2S দিলে দুইটাই অধক্ষিপ্ত হবে। তো আমরা যদি দ্রাব্যতা অনুসারে এদেরকে আলাদা করতে চাই, আমাকে সমায়ন প্রভাবটা ইউজ করতে হবে। এইভাবে সমায়ন প্রভাব ইউজ করে আমরা মূলত হচ্ছে কি করতে পারি, এখানের মধ্যে আমরা হচ্ছে মূলত আমাদের লবণগুলো শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে, তো লবণ শনাক্তকরণে এভাবে আমরা হচ্ছে সমায়ন প্রভাবটা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি কি দেখলাম, আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল থেকে কিভাবে আমরা অধক্ষেপের হিসাব নিকাশ করতে পারি, তাই না? আর একটা অংশ আমরা দেখছি হচ্ছে সমায়ন প্রভাব। তো সমায়ন প্রভাবটা আমরা লাস্টে এসে দেখলাম যে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে লবণ শনাক্তকরণ কাজে। অধিক যে লবণের দ্রাব্যতা গুণফল অনেক কম আর যার অনেক বেশি, তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে হলে আমরা অনেক সময় সমায়ন প্রভাবটা ইউজ করে থাকি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে এই মনোযোগ সহকারে শুনছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি পরের ক্লাসে আমার সাথে জয়েন করবে।